টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব স্বাধীনতা সংগ্রামে নারী, এই গদ্যটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই গদ্যটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই স্কুলে, বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে এই গদ্যটি এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই গদ্যটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে খুব সহজ এবং সুন্দরভাবে যে ভিডিওগুলো করা আছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই গদ্যটি পড়া। এখন এই গদ্যটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। লেখা আছে দেখো প্রথম স্লাইডে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান 1 নম্বর। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেটি তোমাদের একটা বাক্যে উত্তর লিখতে হচ্ছে এবং যার প্রশ্নমান থাকছে 1 নম্বর। এরপরে আসছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট আনসার কোয়েশ্চেন, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সেটা আজ হচ্ছে তোমাদের 2 কি 3, যেখানে তোমাদেরকে 3 থেকে 4টি বাক্যে উত্তর দিতে হচ্ছে। এরপরে থাকছে হাতে কলমে অংশ। হাতে কলমে তোমাদের এই গদ্যটি শেষ হয়ে যাওয়ার পরে এই গদ্য ওরিয়েন্টেড কিছু প্রশ্ন রয়েছে এবং ব্যাকরণ থেকেও কিছু অংশ রয়েছে। সেই সমস্তটা যে বইয়ে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি এই হাতে কলমে অংশটার মধ্যে। চলে যাব আমাদের এমসিকিউতে। আর এমসিকিউতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএ কিউ হোক বা এসএ কিউ হোক বা হাতে কলমে যার যে প্রশ্নটা প্রয়োজন পড়ছে সেই প্রশ্নটা পেয়ে যেতে পারবে এই টাইমলাইনে যে পর্ব বিভাজন অংশটা, সেই পর্ব বিভাজন অংশে। আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্নে। আর প্রথম প্রশ্নে আমি আলোচনা করা শুরু করব। আর তোমরা কি করবে? তোমরা অবশ্যই আমার সাথে সাথে এমসিকিউতে কে কত স্কোর পাচ্ছ সেটা কাউন্ট করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। ননিমালা দেবী জন্মগ্রহণ করেছিলেন, একদম প্রথম লাইনেই আছে ননিমালা দেবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা বাবার নাম, পিতামাতার নাম। অবশ্যই এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে পাচ্ছি ননিমালা দেবী জন্মগ্রহণ করেছিলেন কত সালে। কতে আছে 1888 খ্রিস্টাব্দে, খতে আছে 1890 খ্রিস্টাব্দে, গতে আছে 1900 খ্রিস্টাব্দে, খতে আছে 1915 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1888 খ্রিস্টাব্দে। আনসার হয়ে যাচ্ছে, একের আনসার হয়ে যাচ্ছে অপশন ক। নেক্সট 2 লেখা আছে ননিমালা দেবী বিধবা হন যে বয়সে। ননিমালা দেবী সেই সময় যে মানুষের কথা বলা হচ্ছে, যে 2 নারীর কথা আমরা পেয়েছি এই গদ্যের মধ্যে, আমরা দেখতে পেয়েছি ননিমালা দেবীরও সেই সময় অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত মেয়েদের, তেমনি ননিমালা দেবীরও খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল এবং তিনি বিধবা হয়েছিলেন মাত্র কত বছর বয়সে? কতে 12 বছর, খতে 14 বছর, গতে 16 বছর, ঘতে আছে 18 বছর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তিনি বিধবা হয়েছিলেন মাত্র 16 বছর বয়সে এবং তারপরে তিনি নিজের বাড়িতে বাবার কাছে ফিরে এসেছিলেন। পরের প্রশ্ন 3, অমরেন্দ্র চ্যাটার্জি ননিমালা দেবীর কে ছিলেন? ক সহকর্মী, খ ভাই, গতে ভ্রাতুষ্পুত্র, ঘতে আছে বোনপো। আমরা পেয়েছি আমাদের পাঠ্য বইটার মধ্যে ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে।
সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন 4, ননিবালা দেবী রিষ্টার বাড়িতে পুলিশি তল্লাশিতে গ্রেফতার হন। ননিবালা দেবীর যে রিষ্টার বাড়ি ছিল সেই রিষ্টার বাড়িতে পুলিশি তল্লাশিতে কে গ্রেফতার হন? ক লেখা আছে রামচন্দ্র মজুমদার, খতে অমর চ্যাটার্জি, গতে প্রবোধ মিত্র, ঘতে অতুল ঘোষ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? রামচন্দ্র মজুমদার, এবং তার সাথে আরো অনেকে গ্রেপ্তার হয়েছিল। পরের প্রশ্ন 5, ননিবালা দেবী বাড়ি ভাড়া নিয়েছিলেন। ননিবালা দেবী কোথায় বাড়ি ভাড়া নিয়েছিলেন পরবর্তীকালে, যাতে সেই বিপ্লবীরা সেখানে এসে জায়গায় আশ্রয় পায়, সেই কারণে তিনি কোথায় বাড়ি ভাড়া নিয়েছিলেন? কতে কোন্নগরে, খতে চন্দননগর, গতে আছে কাশিতে, ঘতে আছে লাহোরে। আমরা পেয়েছি চন্দননগরে তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং সেখানে অনেকে আশ্রয় নিয়েছিল। তারা দিনের বেলায় বাড়ি থেকে বেরোতেন না, কিন্তু রাত্রের দিকে তারা কর্মযজ্ঞে বেরোতো পুলিশি ফাঁকফোকর বুঝে। পরের প্রশ্ন 6, কাশীর ডেপুটি পুলিশ সুপার কে ছিলেন? কাশীর ডেপুটি পুলিশ সুপার কে ছিলেন? ক জিতেন ব্যানার্জি, খতে আছে হিতেন ব্যানার্জি, গতে আছে অমরেন্দ্র চ্যাটার্জি, ঘতে আছে অমর চ্যাটার্জি। তাহলে কাশীর ডেপুটি পুলিশ সুপার কে ছিলেন? জিতেন ব্যানার্জি। এই জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে অনেক প্রশ্ন করেছিলেন। আমরা জানি কাশীতে জেলে থাকার সময় ননিবালা দেবীকে যে প্রশ্ন করতো, যে জেরা করতো ছিলেন, তার নাম হলো ক জিতেন ব্যানার্জি। অবশ্যই তোমাদের বইটা ভালোভাবে পড়তে হবে, কারণ প্রচুর খুঁটিয়ে শর্ট প্রশ্ন আসতেই পারে, ফলে বই খুব ভালো করে পড়তে হবে। পরের প্রশ্নে আসছি, ননিবালা দেবীকে কাশীর জেল থেকে নিয়ে আসা হয়। ক আলিপুর জেলে, খতে আছে পেশোয়ারের জেলে, গতে আছে প্রেসিডেন্সি জেলে, ঘতে আছে দমদম জেলে। তাকে কোথায় নিয়ে আসা হয়েছিল? তাকে সেখান থেকে ননিবালা দেবীর কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। তাকে যতই জেরা করা হয়েছিল না কেন, বা তাকে যতই শাস্তি দেওয়া হয়েছিল, অন্ধকার ঘরের মধ্যে তাকে আটকেও রাখা হয়েছিল, এবং তারপরও তার থেকে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। সেই কারণে তাকে আবার পরে নিয়ে আসা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলে পেয়ে যাচ্ছি আমরা অপশন গতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ। প্রশ্ন 8, প্রেসিডেন্সি জেলে থাকার সময় ননিবালা দেবীকে জেরা করেছিলেন। প্রেসিডেন্সি জেলে থাকার সময় ননিবালা দেবীকে কে জেরা করেছিল? কতে জিতেন ব্যানার্জি। জিতেন ব্যানার্জি ছিল না, তিনি কাশীর জেলে ছিলেন। খতে মিস টেগারটগ, গতে আছে মিস্টার গোল্ডি, ঘতে আছে মিস্টার জনসন। তাহলে এখানে হয়ে যাচ্ছে মিস্টার জনসনও নয়, মিস্টার গোল্ডি। সঠিক উত্তর অপশন গ। নেক্সট প্রশ্ন 9, এই মহিষী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। কার কথা বলা হচ্ছে? ননিবালা দেবীর কথা বলা হচ্ছে, যিনি সেই সময় দাঁড়িয়ে তো মেয়েরা ভাবতেই পারতো না যে এরকম একটা এই বিপ্লবের এই যজ্ঞে নামা যেতে পারে। সেইখানে তিনি বিধবা হয়ে আবার এই ধরনের এই জেলে গিয়েছিলেন সধবার ছদ্মবেশে, এবং সেখান থেকে তিনি উত্তর বার করে নিয়ে এসেছিলেন। তাহলে এই মহিষী নারী সেই পরিণতি সম্ভবা মেয়ে, অর্থাৎ যে ভবিষ্যতের নারীকে পথ দেখিয়েছেন, ভবিষ্যতের মেয়েদের পথ দেখিয়েছেন। মহিষী হলেন ক দুকুড়িবালা দেবী, খতে আছে ননিবালা দেবী, গতে আছে কমলা দেবী, ঘতে লেখা আছে মাতঙ্গিনী দেবী। কার কথা বলা হয়েছে? ননিবালা দেবীর কথা বলা হয়েছে। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে একজন বিধবা মেয়ে যে এত দূর অবধি এগিয়ে যেতে পারে, যা মানে ভাবাই যায় না। 10 নম্বর প্রশ্নে লেখা আছে, পেশোয়ারে ননিবালা দেবী যার সঙ্গে গিয়েছিলেন। পেশোয়ারে যখন তাকে পুলিশে যাতে তাকে না ধরে, সেই কারণে তাকে ননিবালা দেবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে কোথায়, যার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল সে কে ছিল? কতে আছে অমর চ্যাটার্জি, খতে আছে অতুল ঘোষ, গতে আছে প্রবোধ মিত্র, ঘতে আছে নিবারণ ঘটক। পেশোয়ারে ননিবালা দেবীকে যার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল তা হলো প্রবোধ মিত্র, তার বন্ধুর বা আত্মীয়তার সূত্রে, তার বাল্য বন্ধুর আত্মীয়তার সূত্রে, তার মাধ্যমে ননিবালা দেবীকে পেশোয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 11 নম্বর প্রশ্নে লেখা আছে, পেশোয়ার থেকে ননিবালা দেবীকে নিয়ে আসা হয় কোথায়? ক
করাচির জেলে, খতে কাশির জেলে, গতে আছে কলকাতায়, ঘতে আছে দিল্লিতে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অবশ্যই কাশির জেলে, অপশন খ। 12, প্রশ্ন 12 লেখা আছে ননিবালা দেবী জেল থেকে মুক্তি পেয়েছিলেন। ননিবালা দেবী কত সালে জেল থেকে মুক্তি পেয়েছিলেন? ক 1917 খ্রিস্টাব্দে, খ 1919 খ্রিস্টাব্দে, গতে আছে 1923 খ্রিস্টাব্দে, ঘতে আছে 1918 খ্রিস্টাব্দে। তিনি সব শেষে জেল থেকে অর্থাৎ প্রেসিডেন্সি জেল থেকে তিনি মুক্তি পেয়েছিলেন 1919 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন খ। এবং তোমাদের বইতেই লেখা আছে তার পরবর্তী জীবন, যখন জেল থেকে মুক্তি পেয়েছিলেন তারপরে তাই সে কোনো জায়গায় আশ্রয় পাননি, ফলে তার পরবর্তী জীবনটা খুবই দুঃখের সঙ্গে কেটেছে। সেইভাবে আসলে সেই সময় মেয়েদেরকে এভাবে কেউ মেনে নিত না, ফলে সে যখন জেল থেকে মুক্তি পেয়েছিল তারপরেও তার জীবন খুব একটা ভালো কাটেনি। সে আশ্রয়হীনতার যন্ত্রণায় অনেকদিন ভুগেছিলেন। পরের প্রশ্ন চলে এলাম 13, নিবারণ ঘটক দুকুড়িবালা দেবীর। দেখো এখানে আমরা ননিবালা দেবীর অধ্যায়টি শেষ করলাম, আমরা চলে আসলাম দুকুড়িবালা দেবীতে। আমরা দুটি নারীর কথা বলা হয়েছে, স্বাধীনতা সংগ্রামে নারী, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদানের প্রসঙ্গে এই দুই নারীর কথা উঠে এসেছে, যে সময় তাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে রয়েছে। অর্থাৎ সেই সময় যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থানের দিক থেকে এই দুইজন নারী আমাদের বিশেষভাবে পথ দেখিয়েছেন, মেয়েদের পথ দেখিয়েছেন কিভাবে এগিয়ে যাওয়া যায়। এমন আমরা ননিবালা দেবীর অধ্যায়টি শেষ করলাম। এরপরে আমরা আসলাম দুকুড়িবালা দেবীতে। নিবারণ ঘটক দুকুড়িবালা দেবীর কে ছিলেন? কতে বোনপো, খতে ভাইপো, গতে ভাই, ঘতে ভাগিনা। বোনপো ছিলেন এবং বোনপোকে বাঁচানোর জন্য দুকুড়িবালা দেবীর যে অবদান স্বাধীনতার সংগ্রামে, সেই প্রসঙ্গ এই গদ্যেতে উঠে এসেছে। তল্লাশিতে দুকুড়িবালা দেবীর বাড়িতে মশার পিস্তল পাওয়া যায়। কটি মশার পিস্তল পাওয়া যায় পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি করে? কতে 8টি, খতে 9টি, গতে 7টি, ঘতে 5টি। 7টি মশার পিস্তল পাওয়া গিয়েছিল তার বাড়িতে। 15 নম্বর প্রশ্ন, পুলিশ ক্রমে জানতে পেরেছিল ননিবালা দেবী। পুলিশ ক্রমে জানতে পেরেছিল কে? আচ্ছা, এইখানে দেখো আবার ননিবালা দেবীর প্রসঙ্গ এসেছে, দুকুড়িবালা দেবীর কথা কিন্তু এখানে বলিনি, ননিবালা দেবীর কথা বলা হয়েছে। কতে আছে রামবাবুর স্ত্রী, খতে আছে রামবাবুর স্ত্রী নন, গতে আছে রামবাবুর বোন, ঘতে আছে রামবাবুর ভাগ্নি। তাহলে এখানে ননিবালা দেবী বুঝতে পেরেছিলেন, ননিবালা দেবীর তো বিধবা ছিলেন, কিন্তু সে সধবার ছদ্মবেশে রামবাবুর সাথে দেখা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সে রামবাবুর স্ত্রী হন। কিন্তু পুলিশ পরে জানতে পেরেছিল যে তিনি রামবাবুর স্ত্রী নন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন খ হয়ে যাবে অবশ্যই। পরের প্রশ্ন, দুকুড়িবালা দেবী জন্মগ্রহণ করেন। দুকুড়িবালা দেবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ক হাওড়ায়, খতে আছে হুগলিতে, গতে আছে কাশিতে, ঘতে আছে বীরভূমে। দুকুড়িবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন বীরভূমে। অবশ্যই তোমরা কোথায় এবং তাদের যে পিতামাতার নাম, তাদের কোথায়, ননিবালা দেবী কোথায় জন্মগ্রহণ করেছেন, দুকুড়িবালা দেবী কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবে যাতে কোনোটা ভুল না হয়। 17 নম্বর প্রশ্নে লেখা আছে পুলিশ দুকুড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল। দুকুড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল কত সালে? ক 1917 খ্রিস্টাব্দে, খতে 1927 খ্রিস্টাব্দে, গতে 1937 খ্রিস্টাব্দে, ঘতে 1930 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে দুকুড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলা হয়। 1917 পেয়ে যাচ্ছি অপশন কতে, রাইট আনসার অপশন ক। নেক্সট 18, দুকুড়িবালা দেবীর কাছে রাখা চোরাই পিস্তল যেখান থেকে চুরি করা হয়, এই যে যেখান থেকে রডা কোম্পানি, সেই রডা কোম্পানি থেকে চুরি করা হয়েছিল এবং সেখান থেকে সাপ্লাই হয়েছিল আরও অনেক জায়গায় এবং তার বোনপোর মাধ্যমে সেটি তার ঘরেও ছিল যে 7টি মশার পিস্তল। ক লেখা আছে রডা কোম্পানি, তাহলে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাচ্ছে রডা কোম্পানি। এবং সেখানে যে কিভাবে পিস্তল আনয়ন করা হয়েছিল সেই প্রসঙ্গটা অবশ্যই ভালো করে পড়বে। ক র্যালে কোম্পানি আছে, গতে আছে জনসন কোম্পানি, ঘতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এগুলো কোনোটাই হবে না।
19, কোন বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? কোন বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেছিলেন? কতে প্রবোধ মিত্র, খতে অমর চ্যাটার্জি, গতে আছে হরিদাস দত্ত, ঘতে আছে ক্ষুদিরাম বসু। এখানে অবশ্যই হরিদাস দত্ত, যে গাড়োয়ানের ছদ্মবেশে, এই যে দুকুড়িবালা দেবীর প্রসঙ্গে এখানে এসেছে, যে কিভাবে রডা কোম্পানি থেকে হরিদাস দত্ত কিভাবে সেই বোঝাই করা, সে গাড়ি বোঝাই যে অস্ত্র, সেই অস্ত্রটাকে নিয়ে কিভাবে সে পালায়। এখানে অপশন হয়ে যাচ্ছে, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ, হরিদাস দত্ত। প্রশ্ন 20, পুলিশ দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেছিল? কতে চুরির অভিযোগে, খতে বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে, গতে হত্যার অভিযোগে, ঘতে আছে পুলিশ অফিসারকে চর মারার অভিযোগে। পুলিশ অফিসারকে কে চর মেরেছিল? ননিবালা দেবী, দুকুড়িবালা দেবী নয়। তিনি ধরা পড়েছিলেন, দুকুড়িবালা দেবী ধরা পড়েছিলেন বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে। সঠিক উত্তর অপশন খ। 21 নম্বর প্রশ্ন, অস্ত্র রাখার দায়ে দুকুড়িবালা দেবীর জেল হয় কত বছর? অস্ত্র রাখার দায়ে ক 2 বছর, খ 4 বছর, গতে 6 বছর, ঘতে 5 বছর। তিনি মাত্র তার 2 বছর জেল হয়। 22 নম্বর প্রশ্ন, দুকুড়িবালা দেবী কত সালে জেল থেকে মুক্তি পান? দুকুড়িবালা দেবীও কত সালে জেল থেকে মুক্তি পান? ক 1916 সালে, খতে 1917 সালে, গতে 1918 সালে, ঘতে আছে 1919 সালে। তিনি 1918 সালে জেল থেকে মুক্তি পান, এবং তিনি যখন জেলে গিয়েছিলেন তার ছোট বাচ্চা ছেলেটিকেও পর্যন্ত বাড়িতে রেখে চলে গিয়েছিলেন, কিন্তু তবুও তার মুখের থেকেও কোনো রকম কথা বার করতে পারেননি। এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্নের আলোচনা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ কে কত স্কোর করলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যাদের স্কোর ভালো হচ্ছে তাদের বুঝতে হবে যে প্রিপারেশনটা ভালো হচ্ছে, কিন্তু যাদের স্কোর ভালো হলো না তাদের বুঝতে হবে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনে যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার একটা ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নিই কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস।
নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4 Question and Answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন দেখে নেব। লেখা আছে স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি কার লেখা? স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি বিপ্লবী কমলা দাশগুপ্তের লেখা। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি লেখিকার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থ থেকে সংগৃহীত? স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি লেখিকার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে ননিবালা দেবী বিবাহ করেন? মাত্র 11 বছর বয়সে ননিবালা দেবীর বিবাহ হয়। 4 নম্বর প্রশ্ন, ননিবালা দেবী কার সঙ্গে পেশোয়ায় গিয়েছিলেন? ননিবালা দেবী পেশোয়ায় গিয়েছিলেন কার সঙ্গে? তার বাল্য বন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ায় গিয়েছিলেন। 5 নম্বর, কাশীর জেলের পানিশমেন্ট সেলটি কোথায় ছিল? কাশীর জেলের পানিশমেন্ট সেলটি ছিল জেলের প্রাচীরের বাইরে মাটির নিচে। 6 নম্বর প্রশ্ন, কাশীর জেলে ননিবালা দেবীকে কোন পুলিশ আধিকারিক জেরা করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এর আগেও আলোচনা করেছি এমসিকিউতে। বলতে হবে কাশীর জেলে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন জিতেন ব্যানার্জি, যিনি ননিবালা দেবীকে জেরা করেছিলেন। 7 নম্বরে লেখা আছে কাশীর জেল থেকে কোন জেলে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল? এই 7টা এখানে কেটে যাবে। কাশীর জেল থেকে কোন জেলে তাকে স্থানান্তরিত করা হয়েছিল? কাশীর জেল থেকে প্রেসিডেন্সি জেলে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, পুলিশের কোন আধিকারিক প্রেসিডেন্সি জেলে ননিবালা দেবীকে জেরা করেছিলেন? পুলিশের কোন আধিকারিক? আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব প্রেসিডেন্সি জেলে ননিবালা দেবীকে জেরা করেছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ননিবালা দেবী গোল্ডি সাহেবকে তাকে কার কাছে রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন? কার কাছে রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন? বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদামণি মানে সারদার কাছে, মা সারদার কাছে তাকে রাখার জন্য অনুরোধ করেছিলেন। 10 নম্বরে লেখা আছে গোল্ডি সাহেব ননিবালার দরখাস্তটি কি করেছিলেন? গোল্ডি সাহেব ননিবালার দরখাস্তটিকে ননিবালার সামনেই ছিঁড়ে দিয়েছিলেন, ছিঁড়ে কাগজের টুকরো করে ফেলেছিলেন। 11 ননিবালা দেবী কিভাবে রামবাবুর কাছ থেকে গোপনে কথা জেনে এসেছিলেন? ননিবালা দেবী কিভাবে গোপনে কথা জেনে এসেছিলেন? ননিবালা দেবী রামবাবু স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি পিস্তলটি কোথায় রেখে গেছেন সেটা তো রামবাবু তো বলে যেতে পারেননি, সেই কারণে তিনি গেছিলেন প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলে রামবাবু স্ত্রী হয়ে গিয়ে তিনি সেই পিস্তলটি কোথায় রাখা আছে সেই খবর জেনে আসেন। 12 নম্বর প্রশ্ন, চন্দননগরে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? চন্দননগরে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল 1915 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। 1915 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। 13 পাঠ্যাংশে উল্লিখিত হুলিয়া জারি করা হয়েছিল এমন কয়েকজন বিপ্লবীর নাম করো। বহু বিপ্লবীর নাম লেখা আছে যাদের নামে
হুলিয়া জারি করা হয়েছিল এবং তাদের মাথার নামও নির্ধারণ করা হয়েছিল। তাদের নামগুলি হলো, কয়েকজন বিপ্লবীর নাম হলো যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। প্রশ্ন 14 লেখা আছে, চন্দননগর থেকে পালিয়ে ননিমালা দেবী কোথায় যান? চন্দননগর থেকে পালিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? চন্দননগর থেকে পালিয়ে সেই বাল্যবন্ধুর দাদার সাথে পালিয়ে তিনি পেশোয়ায় গিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, পুলিশের দৃষ্টি পড়ল এখানেও, তল্লাশির সময় কে পলাতক হন ও কে গ্রেপ্তার হন? এখানে কার কথা বলা হচ্ছে? তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। 16 নম্বর প্রশ্ন, দুকুড়িবালা দেবী কোন সালে জন্মেছিলেন? দুকুড়িবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1887 খ্রিস্টাব্দে। 1887। 17 প্রশ্ন 17, দুকুড়িবালা দেবীর জন্মস্থান কোথায়? দুকুড়িবালা দেবীর জন্মস্থান ছিল বীরভূম জেলা নলহাটি থানার অধীনে ঝাউপাড়া গ্রামে। বীরভূম জেলা আমরা করে এসেছি, অবশ্যই 1 নম্বরের প্রশ্নে আরেকটু লিখতে হবে, সেটা হলো নলহাটি থানার অধীনে ঝাউপাড়া গ্রামে। 18তে লেখা আছে, দুকুড়িবালা দেবীর স্বামীর নাম কি? দুকুড়িবালা দেবীর স্বামীর নাম ফণীভূষণ চক্রবর্তী। 19, দুকুড়িবালা দেবীর বোনপোর নাম কি? বোনপোর নাম কি ছিল? নিবারণ ঘটক। অবশ্যই তোমরা যারা পড়েছো এই নামগুলো খুব কমন নাম, তোমরা সবাই জানো। নিবারণ ঘটক দুকুড়িবালা দেবীর কাছে কতগুলি মশার পিস্তল রাখতে দিয়েছিলেন? কতগুলি মশার পিস্তল রাখতে দিয়েছিলেন? 7টি মশার পিস্তল রাখতে দিয়েছিলেন। পরের প্রশ্ন এলাম 21, পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? না, আমরা জানি যে বোনপো নিবারণ রডা কোম্পানি থেকে চুরি করে আনা 7টা মশার পিস্তল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র দুকুড়িবালা দেবীর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন এবং যখন তল্লাশি হয়, পুলিশ যখন তল্লাশি করে তখন তার বাড়ি থেকে এই অস্ত্রশস্ত্র পাওয়া যায়, সেই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেন। 22 প্রশ্ন 22, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে দুকুড়িবালা দেবীর কি সাজা হয়েছিল? স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে দুকুড়িবালা দেবীর কি সাজা হয়েছিল? স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে দুকুড়িবালা দেবীর 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। 23 নম্বরে লেখা আছে, কোন সালে দুকুড়িবালা দেবী প্রয়াত হন? কত সালে তিনি মারা যান? আমরা আলোচনা করেছি 1970 সালে, 1970 খ্রিস্টাব্দে। 1970 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আর এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্নের আলোচনা। চলে এলাম ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো লেখা আছে, সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? তাহলে আমরা এটার থেকে বুঝতেই পারছি লাইনটার থেকে যে ননিবালা দেবীর কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ বিপ্লবী রামচন্দ্র মজুমদার যখন ইংরেজ পুলিশের দ্বারা গ্রেপ্তার হন তখন তিনি তার মশার পিস্তলটি কোথায় রেখে গেছেন তা ননিবালা দেবীকে জানাতে ভুলে যান। বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেনে আসেন পিস্তলের গুপ্ত খবর। 1915 খ্রিস্টাব্দে পুলিশের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে এই কাজ করেছিলেন তিনি, যে কাজ ছিল একজন তথাকথিত বিধবা হয়ে এবং সেই সময় দাঁড়িয়ে অত্যন্ত কঠিন। সেই প্রসঙ্গেই আলোচ্য কথাটি বলা হয়েছে এবং সেই কারণেই বলা হয়েছে যে সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে, অর্থাৎ তিনি সেই সময় দাঁড়িয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে একজন বিধবা মহিলা হয়ে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ফলে আমাদের যে আজকের নারী, তাদের পথ দেখিয়ে গেছেন এই ননিবালা দেবীর মতন মেয়েরা।
এরপর চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে লেখা আছে ননিবালা পলাতক হলেন। ননিবালা কোথায় কিভাবে পালিয়ে গিয়েছিলেন? কোথায় কিভাবে পালিয়ে গিয়েছিলেন? ননিবালা দেবীকে যখন গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছিল সেই সময় ননিবালা দেবীকে পালিয়ে যেতে হয়। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের উদ্দেশ্যে সেই সময় পেশোয়ার যাচ্ছিলেন। সেই বাল্যবন্ধু তাকে অনুরোধ করে ননিবালা দেবীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলা হয় এবং তিনি তারপরে রাজি হন এবং ননিবালা দেবীকে সেখানে নিয়ে যান। কোথায় নিয়ে যান? না, পেশোয়ায় নিয়ে যান। ফলে এই সময় ননিবালা দেবী, তাহলে কোথায় বলা হলো যে এই সময় অর্থাৎ যে বাল্যবন্ধুর সাথে তিনি পেশোয়ায় গিয়েছিলেন সেই সময় ননিবালা দেবী পলাতক হন এবং এই পলাতক হলে ননিবালা দেবী কোথায় কিভাবে পালিয়ে গিয়েছিলেন, তাহলে সেই বাল্যবন্ধুর সাথে পেশোয়ায় যে পালিয়ে গেছিলেন সেই কথা বলতে হবে। এবং তারপরে তিনি ওখানে পুলিশের কাছে ধরাও পড়েছিলেন। পলাতক অবস্থায় তিনি পরবর্তী ক্ষেত্রে ধরাও পড়েছিলেন। পরের প্রশ্নে আসছি 3 নম্বর। ননিবালা দেবী গোল্ডির মুখে চর কষিয়েছিলেন কেন? দেখো, প্রথমে তিনি যে জেলে ছিলেন সেটি ছিল কাশি জেল। কাশি থেকে পরবর্তীকালে ননিবালা দেবীকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়েছিল এবং এই সময় ননিবালা দেবী কি করেছিলেন? খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তখন স্পেশাল পুলিশ সুপার গোল্ডির কথায় ননিবালা দেবী বলেন যে তাকে যদি বাগবাজারের রামকৃষ্ণ দেবের স্ত্রীর কাছে রেখে আসা হয় তাহলে তিনি খাবেন এবং গোল্ডি সেই সময় জানান যে তাকে একটা দরখাস্ত লিখে দিতে। ননিবালা দেবীকে বলেন যে একটা দরখাস্ত লিখে দিতেন এই বিষয়ে, যে তিনি কোথায় যেতে চান। এই সময় ননিবালা দেবী একটি দরখাস্তও লিখে দেয়। দরখাস্ত লিখে দেওয়ার পরে সেটি গোল্ডি কি করে? গোল্ডি সেটাকে ছিঁড়ে ফেলে দেয়, কাগজের টুকরো টুকরো করে ফেলে দেয়। এই আচরণে ননিবালা দেবী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং গোল্ডিকে চড় মারেন। এই প্রসঙ্গটাই বলতে হবে। পরের প্রশ্নে আসছি 4। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। লেখিকার এই মতামতটি আলোচনা করো। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন তুলে ধরা হয়েছে কমলা দাশগুপ্তের লেখার থেকে, যেখানে ননিবালা দেবীর কথা প্রসঙ্গে উঠে এসেছে এটি। অর্থাৎ তার সমাজের কাজ, বিপ্লবের কাজে যে অবদান, সেই সময় দাঁড়িয়ে একজন বিধবা নারী হয়ে তার সত্যি আজকের নারীকে অনেকটা পথ দেখায়। কারণ সেই সময়ের সমাজ এক ছিল না। আজকের সমাজে মেয়েরা যে সুযোগ সুবিধা পেয়ে আসে সেই সময়কার সমাজে সুযোগ সুবিধা সেরকম ছিল না। সেখানে বিধবা মহিলাদের অনেক বেশি প্রতিকূলতার মধ্যে থাকতে হতো। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ননিবালা দেবী কি করেছেন। ননিবালা দেবী একজন বিধবা মানুষ হয়েও সেই গ্রেপ্তার হওয়া বিপ্লবী স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে গিয়ে দেখা করেছেন এবং লুকানো মশার পিস্তলের খোঁজ নিয়ে এসেছেন। যে সময় দাঁড়িয়ে একথা ভাবাই যায় না, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে একজন মহিলা এমন কাজ করেছে এটা ভাবাই যায় না। আবার একজন বিধবা মহিলা যে সধবার ছদ্মবেশে সেখানে গিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়ে উপস্থিত হয়েছেন। অর্থাৎ দেশকে ভালোবেসে এরকম যে কাজ করে গেছেন যে বহু মহিলা, তাদের যে অবদান, তাদের অবদান আজকের সময় দাঁড়িয়েও আমাদের কাছে এক যথেষ্ট সেই হিসাবে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। সেই কারণেই উক্ত কথাটি বলা হয়েছে যে আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। 5 নম্বর প্রশ্ন। ননিবালা দেবীর মাতা ও পিতার নাম কি ছিল? বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ দেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন তার পরিচয় দাও। তাহলে এই প্রসঙ্গে দেখো 3টে পার্ট আছে। ননিবালা দেবীর পিতামাতার নাম কি ছিল? প্রথমেই বলে নিতে হবে যে ননিবালা দেবীর পিতামাতার নাম, মায়ের নাম ছিল গিরিবালা দেবী এবং পিতার নাম ছিল সূর্যকান্ত ব্যানার্জি। তারপরে বলা হয়েছে রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ দেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন। তাহলে সেই প্রেসিডেন্সি জেলে তার স্ত্রী সেজে, অর্থাৎ রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে এই পিস্তলের খোঁজ যে নিয়ে এসেছিলেন সেই কথাটা বলতে হবে। তারপরে আসবে কি তার পরিচয় দাও। তার পরিচয় প্রসঙ্গে তিনি কত সালে বিবাহ, তার কত বছর বয়সে বিয়ে হয়েছিল এবং তার কত বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন এবং তারপরে কার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি কি কাজের জন্য তার জীবনের পরিণতি কি হয়েছিল খুব ছোট্ট করে তোমরা লিখবে। পরের প্রশ্নে আসছি
ছয় লেখা আছে, এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ, কার সম্পর্কে কেন কথা বলা হয়েছে, তার নিজের জীবনের পরিণতি কি হয়েছিল। প্রথম প্রশ্নে আসবো, এই মহীয়সী কার কথা বলা হয়েছে? ননিবালা দেবীর কথাই বলা হয়েছে। ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ, কার সম্পর্কে কেন কথা বলা হয়েছে? আমরা জানি ননিবালা দেবীর সম্পর্কে কথা বলা হয়েছে কারণ ননিবালা দেবী নিজের জীবন বিপন্ন করে বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন। একজন বাঙালি বিধবা হয়েও তিনি নিজের ঝুঁকি নিয়েও প্রেসিডেন্সি জেলে গিয়ে পিস্তলের খবর জেনে এসেছিলেন সধবার ছদ্মবেশে গিয়ে। তারপরে কি হয়েছে, তার নিজের জীবনের পরিণতি কি হয়েছিল? তার নিজের জীবনের পরিণতি প্রসঙ্গে বলতে হবে, যার 2 বছর বন্দি জীবন কাটিয়েছিলেন তিনি। এবং ননিবালা দেবীর শেষ জীবনও ছিল অত্যন্ত দুঃখের। জেল থেকে বাইরে এসে পুলিশের ভয়ে কারো কাছে তিনি আশ্রয় পাননি, কারণ সেই সময় প্রথমত তিনি বিধবা ছিলেন, তারপরে তিনি জেলে কাটিয়েছিলেন। ফলে সেই সময় সমাজ থেকে তিনি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, সমাজ তাকে কেউ মেনে নিতে পারেনি। ফলে তিনি একটা অন্ধকার ঘরে আত্মীয় স্বজন ছাড়া অনাদরে, লাঞ্ছনায় এবং দারিদ্র্যের মধ্যে সারাটা জীবন অতিবাহিত করেছিলেন। পরের প্রশ্ন 7, কাশীর জেল কেমন? কাশীর জেল কেমন? ননিবালা দেবী কিভাবে একজন মহান নারী হয়ে উঠেছিলেন? প্রথমে আসি, কাশীর জেল কেমন? কাশীর জেল প্রসঙ্গে বলতে হবে যে কাশীর জেল ছিল অত্যন্ত পুরানো, সেকেলে ধরনের, এবং সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে ছিল পানিশমেন্ট সেল। তাতে দরজা ছিল একটাই এবং আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো রকম কোনো জানলা ছিল না। এরপরে আসছি ননিবালা দেবী কিভাবে একজন মহান নারী হয়ে উঠেছিল। তাহলে মহান নারী প্রসঙ্গে প্রথমত তাকে বিপ্লবীদের আশ্রয় দানের প্রসঙ্গটা বলতে হবে, তারপরে তার সধবার ছদ্মবেশে গিয়ে মশার পিস্তলের খবর জেনে আসার কথাটি বলতে হবে, তারপরে বলতে হবে কি, তারপরে পুলিশ সুপার গোল্ডির কথা বলতে হবে, এবং আগে যিনি কাশীর জেলে ছিলেন এবং সেখানেও যে দম বন্ধ করা ওই ঘরের মধ্যে তিনি কাটিয়েছেন, তার স্নায়ু অবশ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তাও পর্যন্ত তিনি তার ভিতর থেকে বিপ্লবীদের সম্বন্ধে কোনো তথ্য পুলিশ জানতে পারেনি। তাহলে এই প্রসঙ্গগুলো তুলে বলতে হবে যে তার সাহসিকতার এবং দেশভক্তি, সেই হিসাবে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া যায়। এবং অবশ্যই তার অত্যন্ত আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত বেশি। এইভাবেই তিনি মহান নারী হয়ে উঠেছেন এবং ভবিষ্যতের নারীদের পথ দেখিয়েছেন। 8 নম্বর প্রশ্ন, পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ কেন তৎপর হয়েছিল? কাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়েছিল? এখানেও ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে তৎপর হয়েছিল পুলিশ, কারণ সেই সময় পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, তারা কি করেছিল, তারা চন্দননগরের ভাড়া বাড়িতে নিজেদের আত্মগোপন করেছিল এবং এই সময় গৃহকর্ত্রী রূপে তাদের আশ্রয় দান করেছিল ননিবালা দেবী। এই বিপ্লবীদের সেই সময় মাথাপিছু হুলিয়া জারিও করা হয়েছিল। এই যে তাদেরকে যে আশ্রয় দান করেছিল, পরবর্তীকালে পুলিশ জানে যে ননিবালা দেবী এই আশ্রয় দান করেছিল। এই আশ্রয় দেওয়ার অভিযোগে ননিবালা দেবীকে পুলিশ গ্রেপ্তার করার জন্য তৎপর হয়ে উঠেছিল। এর পরিণতি কি হয়েছিল? এর পরিণতি প্রসঙ্গে বলতে হবে যে গ্রেপ্তারের ভয়ে ননিবালা দেবীকে পালিয়ে যেতে হয় এবং পলাতক অবস্থায় তখন সেই বাল্যবন্ধু দাদার সাথে পালিয়ে যাওয়ার পরে সেই পলাতক অবস্থায় পেশোয়ার থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই সময় তিনি অসুস্থও ছিলেন, তিনি কলেরায় আক্রান্ত ছিলেন এবং সেখানে নানাভাবে অত্যাচার করার পরেও ননিবালা দেবীর কাছ থেকে কোনো বিপ্লবীদের সম্বন্ধে কোনো গোপন তথ্য আদায় করতে পারেননি পুলিশ। পরবর্তীকালে তাকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয় এবং সেখানে 2 বছর বন্দি জীবন কাটানোর পরে ননিবালা দেবী মুক্তি পান। 9 নম্বর প্রশ্ন, এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। কিসের কথা বলা হয়েছে? কিভাবে তা চুরি হয়েছিল? দেখো, এই প্রসঙ্গটা পড়লেই তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু ননিবালা দেবীর প্রসঙ্গ আসেনি, এখানে দুকুড়িবালা দেবীর কথা বলা হচ্ছে এবং দুকুড়িবালা দেবীর যে সময়টা বলা হচ্ছে, অর্থাৎ সেই সময় দুকুড়িবালা দেবীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল সেটা তোমরা অবশ্যই পড়েছো। কিন্তু এখানে বলা হয়েছে এগুলি ছিল রডা কোম্পানির থেকে চুরি করে আনা জিনিস। কিসের কথা বলা হয়েছে? এখানে সেই পিস্তলগুলোর কথা বলা হয়েছে। কিভাবে তা চুরি হয়েছিল
তাহলে প্রথমটাই বলতে হবে যে উল্লেখিত অংশে 7টি মশার পিস্তলের কথা বলা হয়েছে। তারপরে বলতে হবে যে চুরি কিভাবে হয়েছিল। চুরির ঘটনাটা সত্যিই ছিল অত্যন্ত অভিনব, কারণ 1914 খ্রিস্টাব্দের 26শে আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করছিল জাহাজঘাট থেকে। এই সময় 202টি অস্ত্রপূর্ণ বাক্স এবং 202টি অস্ত্রপূর্ণ বাক্স 7টা গরুর গাড়িতে তোলা হয়। এরপরে 6টা গাড়ি ঠিকঠাক মতো গুদামে পৌঁছেছিল, কিন্তু একটা গাড়ি গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটাকে নিয়ে সেই সময় উধাও হয়ে যায় এবং সেই গাড়ির 9টি বাক্সে ছিল কার্তুজ আর একটিতে ছিল 50টি মশার পিস্তল। এগুলি ছিল বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য এই অভিনব কৌশলটা আয়ত্ত করা হয়েছিল, মানে এই প্ল্যানটা বা এই ছকটা কষা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুকুড়িবালা দেবীর চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তোমরা জানো যে দুকুড়িবালা দেবী কি হয়েছিল, তার একদম ছোট বা সন্তানকে বাড়িতে রেখে তিনি চলে গিয়েছিলেন জেলে এবং সেখানে গিয়েও এই যে পিস্তলের খবর, এই পিস্তলের খবর দুকুড়িবালা দেবীর কাছ থেকেও পাওয়া যায়নি এবং সেই সময় তাকে শাস্তি হিসাবে পেতে হয়েছিল কি প্রতিদিন আধমন ডাল ভাঙতে হতো তাকে। তা সত্ত্বেও এবং সন্তানহারা সত্ত্বেও, মানে সন্তানহারা অবস্থায় তাকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে তিনি সেই সময় পড়েছিলেন, তা সত্ত্বেও তার কাছ থেকেও কোনো রকম এই মশার পিস্তলের কি খবর সেই সমস্ত কিছু জানা যায়নি এবং সেই সময় এত কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখেছিলেন তিনি ভালোই আছেন। তাহলে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুকুড়িবালা দেবীর চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তাহলে এখান থেকে বোঝা যায় যে দুকুড়িবালা দেবী ছিলেন অত্যন্ত সাহসী একটি মহিলা, যে কোলের সন্তানকে ফেলে রেখে 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ড বরণ করেছিলেন এবং প্রতিদিন সেই সময় জেলের ভিতরে আধমন চাল ভাঙা যথেষ্ট কঠিন কাজ ছিল। এই কষ্টকর কাজ তিনি করে গিয়েছিলেন। এই সমস্ত কষ্ট সহ্য করেছিলেন একমাত্র দেশের কথা ভেবে, বিপ্লবীদের সাহায্য করার জন্য। বিপ্লবীদের কোনো গোপন কথা তার কাছ থেকেও জানা যায়নি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। সন্তান স্নেহে পাগল হওয়া সত্ত্বেও তিনি বাবাকে চিঠি লিখেছিলেন যে তিনি ভালোই আছেন। অর্থাৎ এগুলোর মধ্যে থেকে তার দৃঢ় দেশপ্রেমের কথা বা দৃঢ় দেশপ্রেমের যে মনোভাব, এই মনোভাবের পরিচয় আমরা পাই, যা পরবর্তী মহিলাদেরও অনুপ্রেরণা দেয়, পরবর্তীকালের মহিলাদেরও অনুপ্রেরণা দেয়। 11তে দেখো লেখা আছে, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তোমার মাও পারে। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? নিজের কথাকে তিনি কিভাবে প্রমাণ করেছিলেন? বিপ্লবী দুকুড়িবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছিলেন। তিনি কিভাবে তা প্রমাণ করেছিলেন? প্রসঙ্গতে বলতে হবে যে নিজের জীবনে এবং তার যে কাজ তাতে দুকুড়িবালা দেবী নিজের এই কথাকে প্রমাণ করেছিলেন। অর্থাৎ তার যে পরবর্তীকালে যে জীবন যেভাবে অতিক্রম হয়েছে বা যেভাবে বয়ে গেছে, সেখান থেকে আমরা তার এই কথাটার যে সর্বৈব সত্যি কথা বলেছেন তিনি, তার প্রমাণ পাই। কারণ বোনপো নিবারণে 7টা মশার পিস্তল তিনি সাহসের সঙ্গে লুকিয়ে রেখেছিলেন এবং 1917 খ্রিস্টাব্দে পুলিশ যখন দুকুড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশিতে যখন সেই পিস্তলগুলি পায়, সেই সময় দুকুড়িবালা দেবীকে আটক করা হয় এবং তার মুখ থেকে বিপ্লবীদের সম্পর্কে যখন কথা জিজ্ঞাসা করা হয়, কিন্তু তিনি একটা কথাও বলেন না। এমনকি কোলের শিশুকে বাড়িতে রেখে তিনি সেই সময় 2 বছরের জন্য কারাদণ্ড ভোগ করেন। বন্দি জীবনে অসহ্য রকম অত্যাচারের ফলেও তার কাছ থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি, কোনো রকম বিপ্লবীদের সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তিনি বাবাকে জানিয়েছেন যে তিনি ভালোই আছেন। তাহলে এই ধরনের কথাকে তিনি কিভাবে প্রমাণ করেছিলেন? অর্থাৎ তার কাজের মধ্যে দিয়ে তার এই কথাটি যে তার একদম হৃদয়ের থেকে উঠে আসা কথা, তা প্রমাণ পাওয়া যায়। এখানেই শেষ হচ্ছে আমাদের SAQ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপর আমরা চলে যাব আমাদের হাতে কলমে অংশে।
চলে এলাম হাতে কলমে অংশে। এখানে দেখো প্রথমে এখানেই লিখে দেওয়া হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আসলে আমাদের পরের যে কোশ্চেনগুলো রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে আমরা সঠিক উত্তরগুলো বেছে নেব। লেখা আছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন। খুব সহজ প্রশ্ন, বলে দাও তোমরা, কমেন্ট বক্সেও বলে দিতে পারো। অমরেন্দ্র চ্যাটার্জি, যদু গোপাল মুখার্জি আর ভোলানাথ চ্যাটার্জি। যদি বলো তাহলে অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে বলবে, বা বলতে পারো হাতে কলমে 1.1 দিয়ে বলতে হবে যে সঠিক উত্তর অমরেন্দ্র চ্যাটার্জি। নেক্সট, ননিবালা দেবী ঋষরাতে, চুচুড়াতে, চন্দননগরে অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন। ননিবালা দেবী কাকে আশ্রয় দিয়েছিলেন? ননিবালা দেবী ঋষরাতে অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋষরা। পরেরটা লেখা আছে দেখো, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান কোথায়? পেশোয়ার, কাশিতে এবং ঋষরাতে। খুব সহজ প্রশ্ন, অবশ্যই আনসার হয়ে যাবে পেশোয়ার। সঠিক উত্তর পেশোয়ারে। 1.4, কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি অবলিক দিয়ে লেখা আছে হিতেন ব্যানার্জি অবলিক দিয়ে লেখা আছে যতীন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। দেখো এখানে যতীন আর এখানে জিতেন, একটুখানি খেয়াল করে নেবে। জিতেন ব্যানার্জি নামের স্পেলিংটাও দেখে নেবে। পরের প্রশ্ন, পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবালা দেবী সারদামণি দেবী, ভগিনী নিবেদিতা না দুকুড়িবালা দেবীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন? কার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন ননিবালা দেবী? পুলিশ সুপার গোল্ডির কাছে। তিনি সারদামণি দেবীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সঠিক উত্তর সারদামণি দেবী। 16 নম্বর প্রশ্ন, দুকুড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছ থেকে? দুকুড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বনপো নিবারণ ঘটকের কাছ থেকে। সম্পর্কে নিবারণ ঘটক ছিল বনপো। 1.7, বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান না পুলিশ না খালাসির ছদ্মবেশে পিস্তল চুরি করেন? কার ছদ্মবেশে পিস্তল চুরি করেন? গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করে তিনি চলে গিয়েছিলেন, সেই একটা গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। দেখো লেখা আছে, বিপ্লবী রামচন্দ্র মজুমদার মশার পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? সংক্ষেপে উত্তর দাও এর মধ্যে এটি লেখা আছে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা আগেও আলোচনা করেছি, তাহলে এভাবেই বলতে হবে যে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশাল পিস্তলের খোঁজ নেওয়ার জন্য বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে সেই রামচন্দ্র মজুমদারের ইন্টারভিউ নিয়ে পিস্তলের গুপ্ত খবর জেনে নিয়েছিলেন। 2.2 এ লেখা আছে, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দটির অর্থ কি? হুলিয়া শব্দটির অর্থ কি? হুলিয়া শব্দটি হলো কোনো পলাতক আসামি, সেই সময় স্বদেশ যুগে আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন দেওয়া হতো এবং টাকার অঙ্ক জারি থাকতো, মানে তাকে ধরে দিলে এত টাকা পাওয়া যাবে, সেগুলোকেই বলা হচ্ছে হুলিয়া। সেগুলোকেই হুলিয়া শব্দটার মধ্যে দিয়ে বলা হচ্ছে। এরা কারা? এরা কারা বলতে এরা হলেন পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর এবং বিনয়ভূষণ দত্ত, এই প্রমুখ বিপ্লবীরা। হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা, এর পরের প্রশ্নে আছে দেখো, এরা কারা আমরা আলোচনা করেছি। এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী, এবং সেই সময় ইনি ছিলেন সম্পর্কে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির পিসি। এটাও বলে দেবে যে অমরেন্দ্র চ্যাটার্জির পিসি ছিলেন তিনি। হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? কাদের কথা বলা হচ্ছে এখানে? বিপ্লবীদের কথা বলা হচ্ছে। তারা কিভাবে চলাফেরা করত? তারা শুধুমাত্র রাত্রির বেলায় সুযোগ সুবিধা মতন বেরোতো, দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যেই কাটাতো, এবং সেই সময় রাত্রির বেলায় পুলিশদের চোখ উপেক্ষা করে বা সেই পুলিশদের নজরদারি কাটিয়ে তারা রাত্রিবেলায় একমাত্র বেরোতো, এবং সেই সময় তাদের নামে
হুলিয়া জারি থাকার জন্য তারা ঘরের মধ্যে বসেই যাবতীয় বিপ্লবের কাজকর্ম করতেন। আর ননিবালা দেবী তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রথমে রিষড়ায়, আবার পরের দিকে চন্দননগরে বাড়ি ভাড়া নিয়েছিলেন। 2.3 ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? ননিবালা দেবী কেন পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন? কারণ চন্দননগরে যখন বাড়ি ভাড়া নিয়ে থাকছিল বিপ্লবীদের জন্য, সেই সময় ননিবালা দেবী পরবর্তীকালে পুলিশরা বুঝতে পারে যে ননিবালা দেবী হলো তাদের আশ্রয়দাত্রী। এই সময় পুলিশরা তাকে ননিবালা দেবীকে খুঁজে বেড়াচ্ছিল। সেই সময় চন্দননগরে থাকা ননিবালা দেবীর পক্ষে নিরাপদ ছিল না, সেই কারণে চন্দননগর থেকে তাকে পালিয়ে যেতে হয়। তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন বলতে হবে, পালিয়ে তিনি পেশোয়ারে গিয়েছিলেন। তারপরে সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন এবং সেখানে গিয়ে তিনি কলেরায় আক্রান্ত হন। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কি হতো? ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন? গ্রেপ্তার হওয়ার পর ননিবালা দেবীকে কাশিতে আনা হয়েছিল এবং সেই সময় কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে বিপ্লবীদের খবর জানার জন্য চাপ দিতেন এবং এই সময় নেতাদের নামে, সেই সময় যে নেতাদের নামে তোমরা জানো 1000 টাকার হুলিয়া জারি হয়েছিল এবং সেই কারণেই ননিবালা দেবীকে চাপ দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে যা জানতো তা বলার জন্য, কিন্তু ননিবালা দেবী কিছুই বলেননি। তার ফলশ্রুতি বা কি হয়েছিল? তার ফলশ্রুতিতে কি হয়েছিল? ফলশ্রুতিতে ননিবালা দেবীকে কি করা হয়েছিল? ননিবালা দেবীকে মাটির নিচে, সেই সময় মাটির নিচে অবস্থিত আলো বাতাসহীন একটি অন্ধকার কুঠুরিতে প্রায় আধ ঘন্টা সময় ধরে তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে শাস্তি স্বরূপ প্রত্যেক সময় এরকম করা হতো, কিন্তু তবুও ননিবালা দেবীর মুখ থেকে একটা কথাও বার করা যেত না। এমনকি এই যে তার মানে এইভাবে আটকে রাখা, এবং সেই সময় সেই ঘরটায় কোনো আলো বাতাস পর্যন্ত ছিল না, ফলে সম্পূর্ণ দম বন্ধ করা একটা ঘরে তাকে আটকে থাকতে হতো। তার স্নায়ু অবশ হয়ে গেছিল এবং তার শরীর পর্যন্ত খারাপ ছিল, সেই সময় কলেরায় আক্রান্ত ছিল। সেই এত অত্যাচার করার পরও ননিবালা দেবীর মুখের থেকে একটা কথাও বেরোয়নি এবং তার পরবর্তীকালে তাকে কাশী থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় এবং সেই সময় তিনি খাওয়াও ছেড়ে দিয়েছিলেন। তারপরে আমরা গোল্ডির সাথে তিনি কি ব্যবহার করেন সে সম্বন্ধেও জেনেছি। তবে তোমাদের এখানে উত্তরে তার ফলশ্রুতিতে কি হতো সেটা, কাশীর জেলে তার সাথে যে কি ব্যবহার করা হতো, জিতেন ব্যানার্জি তার সাথে কি করেছিল সেই কথাটুকু বললেই হবে। সেই পানিশমেন্ট জেলে যে তাকে আটকে রাখা হতো সেই কথাটা বললেই হবে। 2.5 লেখা আছে, দেখো কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল, সেখানে ননিবালা দেবীর ওপর কি ধরনের অত্যাচার করা হতো। তাহলে একই ধরনের প্রশ্ন তোমাদের হাতে কলমে রয়েছে। এখানে পানিশমেন্ট সেলটির অবস্থা বলতে গেলে সেটা বলতে হবে যে পানিশমেন্ট সেলটি ছিল মাটির তলায় এবং সেখানে একটি মাত্র দরজা ছিল যেখানে আলো বাতাস পর্যন্ত ঢুকতো না, জায়গাটা ছিল একেবারে কবরের মতো। এরপরে যেটা হলো, সেখানে ননিবালা দেবীর ওপর কি ধরনের অত্যাচার করা হতো। কি ধরনের অত্যাচার করা হতো? ননিবালা দেবীর কাছ থেকে বিপ্লবীদের সম্বন্ধে তথ্য জানার জন্য সেই সময় চাপ দেওয়া হতো এবং তাকে তার কাছ থেকে কোনো উত্তর না পাওয়া গেলে সেই আলো বাতাসহীন অন্ধকার ঘরে তাকে তালাবদ্ধ করে আটকে রাখা হতো। একবার তার কাছ থেকে তৃতীয় দিন, মানে এরকম ভাবে তাকে আটকে রাখা হতো, কিন্তু তৃতীয় দিন তাকে একবার আধ ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। প্রায় 45 মিনিট তাকে তালাবন্ধ করে আটকে রাখা হয় এবং সেই সময় প্রায় স্নায়ু শক্তিকে প্রায় শেষ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তালা খুলে দেয়, যখন তালা খোলা হয় তখন দেখা যায় ননিবালা দেবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এবং তারপরেও তার মুখ থেকে কোনো রকম কথা বার করা যায়নি। এরপরে বাধ্য হয়ে ননিবালা দেবীকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। এই ধরনের অত্যাচারই তার উপর করা হয়েছিল। 2.6 ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন?
দরখাস্তের বিষয়বস্তু কি ছিল? ননিবালা দেবী কলকাতার যে প্রেসিডেন্সি জেলে তাকে যখন স্থানান্তরিত করা হয়েছিল সেই সময় আইবি পুলিশের সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবকে দরখাস্ত লিখে দিয়েছিলেন এবং দরখাস্তের বিষয়বস্তু কি ছিল? সেই সময় ননিবালা দেবী খাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাকে যদি বাগবাজারে শ্রীরামকৃষ্ণের স্ত্রী অর্থাৎ সারদা দেবীর কাছে তাকে যদি রাখা হয় তাহলে তিনি আবার খাবেন, তিনি অনশনে থাকবেন না, অনশন করবেন না, অর্থাৎ না খেয়ে থাকবেন না। শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল? আচ্ছা, দরখাস্তের বিষয়বস্তু কি ছিল? তাহলে তখন গোল্ডি সাহেব তার কথা শুনে বলেছিল ঠিক আছে আপনি একটা দরখাস্ত লিখুন। এবারে ননিবালা দেবী তখন সেই সময় দরখাস্ত লিখে দিয়েছিল, কিন্তু দরখাস্ত লিখে দেওয়ার পরে সেই দরখাস্তের হাতে নিয়ে গোল্ডি কি করেছিল? গোল্ডি সেই দরখাস্তটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল এবং এই অপমানের জবাবে সেই সময় ননিবালা দেবী গোল্ডিকে চড় মারেন। এবার আমায় দলে নিয়ে নাও, কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন? এখানে আবার কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন? তাহলে এখানে আমরা কার প্রসঙ্গ পাচ্ছি? এখানে দুকুড়িবালা দেবীর প্রসঙ্গ পাচ্ছি। প্রথমেই বলতে হবে যে কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন। না, যখন আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল সেই সময় দুকুড়িবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের কাছে এই অনুরোধ জানিয়েছিলেন। তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন? দুকুড়িবালা দেবীর যে বাড়ি ছিল তাতে তার বোনপোর সাথে তার সম্পর্ক যথেষ্ট গভীর ছিল এবং বিপ্লবী তার নাম ছিল নিবারণ ঘটক এবং তার বিপ্লবী নিবারণ ঘটক এবং তার বন্ধুদের আড্ডার যে জায়গা সেটি ছিল তার বাড়ি। নিবারণ বাবুর প্রায় সেই বাড়িতেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেন এবং শুধুমাত্র আড্ডাই দিতেন না, সেখানে স্বদেশী বা যে বেআইনি যে বই, যে সমস্ত স্বদেশী বইগুলো সেই সময় ব্যান করে দেওয়া হয়েছিল সেই সমস্ত বইপত্রও পড়া হতো। তাহলে এই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মেলামেশার জন্য দুকুড়িবালা দেবী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেকে সেই হিসাবে মানে মেলামেশার জন্যেই আর কি, সেই সঙ্গটা পাওয়ার জন্যই তিনি সেই সময় নিজেকেও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত করতে চেয়েছিলেন এবং সেই কারণেই তিনি এই কথা বলেছিলেন যে এবার আমায় দলে নিয়ে নাও। তাহলে এই কারণেই তিনি বিপ্লবীদের সঙ্গে যোগদান করতে চেয়েছিলেন। তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন? তাহলে বিপ্লবীদের দলে, স্বাধীনতা সংগ্রামীদের দলে তিনি যোগদান করতে চেয়েছিলেন কার বোনপো নিবারণ ঘটকের হাত ধরে সেই হিসাবে, এবং যেহেতু সেখানে তার বাড়িতে স্বদেশী কার্যকলাপ চলতো সেইখান থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বা এই দলে যোগ দিতে চেয়েছিলেন। 2.8 পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি শাস্তি হয়? আমরা আগেও আলোচনা করেছি। পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? পুলিশ দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেছিলেন বোনপো নিবারণ ঘটকের চুরি করা 7টা মশার পিস্তলের কে লুকিয়ে রাখার জন্য এবং বেআইনিভাবে এই অস্ত্র লুকিয়ে রাখার কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার কারাদণ্ড হয়। বিচারে তার কি শাস্তি হয়? বিচারে দুকুড়িবালা দেবীর 2 বছরের জন্য কারাদণ্ড হয়, সশ্রম কারাদণ্ড হয়। 3 নম্বরে লেখা আছে নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকুড়িবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে তোমার মতামত জানাও। তাহলে এভাবে বলতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের পিছনে এই যে ইতিহাস বিখ্যাত যে 2জন বিপ্লবী নারীর কথা বলা হয়েছে, যারা হলো ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবী, তারা অত্যন্ত উল্লেখযোগ্য 2টি নাম এবং তারা তাদের অসামান্য চরিত্র নিয়ে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার কারণ তাদের যে অবদান, এবারে তাদের অবদানগুলো বলতে হবে। এবার ননিবালা দেবী কি করেছেন এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সেগুলো বলতে হবে, ননিবালা দেবীর অবদান বলতে হবে, তারপরে বলতে হবে দুকুড়িবালা দেবীর অবদান। এই 2জনের অবদান বলে নেওয়ার পরে তোমাদের একদম শেষে কনক্লুশনে আনতে হবে যে সেই সময় দাঁড়িয়ে এই 2জন মহিলার অবদান সত্যিই আমাদের ভাবিয়ে তোলে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মহিলাদের কাছেও তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, অর্থাৎ
সেই সময় দাঁড়িয়ে একজন ননিমালা দেবী বিধবা হয়ে এই সময় একজন সধবার ছদ্মবেশে গিয়ে যেভাবে পিস্তলের খোঁজ জেনে নিয়ে এসেছিল, যা সত্যি অভিনব ছিল, কেউ ভাবতে পারেনি। এবং পরবর্তী জীবনে তাকে একা থাকতে হয়েছে, দারিদ্র্যের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে, তার জীবন পর্যন্ত শেষ হয়ে গেছে দেশকে ভালোবেসে, দেশের মানুষদের ভালোবেসে, সেই সমস্ত বিপ্লবীদের ভালোবেসে তিনি এরকম কঠোর জীবনযাপন করেছেন। ঠিক তেমনই দুকুড়িবালা দেবীও সেই তার ছোট্ট সন্তানকে ফেলে রেখে দিয়ে তিনি ওইভাবে কারাদণ্ড ভোগ করেছেন। সেখানেও বিপ্লবীদের সম্বন্ধে তিনি কোনো তথ্য বলেননি এবং বাবাকে চিঠি লিখেছেন যে তিনি ভালো আছেন। অর্থাৎ এই যে ধরন এই সমস্ত সাহসী মহিলারা ভবিষ্যতে নারীদের দৃষ্টান্ত হয়ে, ভবিষ্যতে আমাদের জাতীয়তাবাদের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। তাদের অবদান আমরা ইতিহাসে কখনোই ভুলতে পারবো না। পরের প্রশ্ন, ননিবালা দেবী ও দুকুড়িবালা দেবীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালের বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। এখানেও বলতে হবে, দেখো তোমাদের একইভাবেই ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবীর প্রসঙ্গ উঠে আসবে। তার যে অনমনীয় বৈপ্লবিক মনোভাব, সেটা অনমনীয় কেন? তাদেরকে কখনোই বেঁকানো যায়নি, তাদের কাছ থেকে কোনো বৈপ্লবিক তথ্য পাওয়া যায়নি স্বাধীনতা সংগ্রামে। তাই ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবীর আত্মত্যাগের কাহিনী উল্লেখ করা হয়েছে এবং আমরা জানি স্বাধীনতা সংগ্রামের নারী এই গদ্যটার মধ্যে দিয়ে তাদের অবদানের প্রসঙ্গ উঠে এসেছে। তাদের যে অবদান, তার মধ্যে দিয়ে সেই সময় দেশবাসী যে অনেকটা আগে ভাবতে পেরেছে, একজন মহিলা হয়ে যে এত দূর এগোনো যেতে পারে, সেটা সেই সময় সত্যি দৃষ্টান্ত তৈরি করে গেছে। সেই সময় আসলে সেই মানুষগুলো স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবী নিজেদের জীবন দিয়ে আত্মত্যাগ করে গেছেন। শুধুমাত্র পুরুষরাই নয়, সশস্ত্র আন্দোলনে যে নারীরাও বিশেষ ভূমিকা রাখতে পারে, সেই ভূমিকাটা তারা দেখিয়ে গেছে। সশস্ত্র আন্দোলনের ক্ষেত্রে তারা যে ভূমিকাটা নিয়েছে তা সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষ ভাবতেই পারে না। অর্থাৎ এবং তাদের পরে আমরা যাদেরকে পাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা প্রমুখ মেয়েদেরকে পাই, প্রমুখ নারীদেরকে পাই, যে নারীরাও স্বাধীনতা সংগ্রামে সেই হিসাবে সুযোগ্য ভূমিকা রেখে গেছে। এইভাবে বলতে হবে, পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। এভাবেই বলতে হবে যে তাদের প্রসঙ্গ তুলে ধরে পরবর্তী কিছু বিপ্লবী নারীদের প্রসঙ্গ তুলতে হবে এবং বলবে যে এরপর আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, তারপরে সরলা দেবী চৌধুরী, কল্পনা দত্ত এবং এই সমস্ত নারীদের কথা পাই। এই সমস্ত বীর নারীরা বাংলা তথা ভারতের নারীদের উদ্বুদ্ধ করেছিল এবং এদের কাছ থেকেই সেই সময় যে সাধারণ গৃহবধূরা তারা পর্যন্ত স্বপ্ন দেখতে শিখেছিল। তারা ছোট তারাও নিশ্চয়ই তাদেরও কিছু অবদান রয়ে গেছে ইতিহাসের পাতায়। সেকালে গ্রাম বাংলার সাধারণ গৃহবধূরা কিভাবে স্বদেশী আন্দোলনে সাহায্য করেছিল তারও হয়তো সেভাবে ইতিহাসের পাতায় হয়তো উঠে আসে না, কিন্তু তারাও বিভিন্নভাবে স্বাধীনতা সংগ্রামে বহু বিপ্লবীদের সাহায্য করে গেছেন। এইভাবেই পরবর্তী ক্ষেত্রে ননিবালা দেবী, দুকুড়িবালা দেবীর মতো মহিয়সী নারীরা দ্বারা অন্যান্য ভবিষ্যতের নারীরা উদ্বুদ্ধ হয়েছে। তারা স্বদেশের কাজে আত্মনিয়োগের অনুপ্রেরণা পেয়েছে, নিঃস্বার্থভাবে আত্মনিয়োগের অনুপ্রেরণা পেয়েছে। ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবী ছাড়া তুমি আর কোন কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানো? তাদের অবদানের কথা শিক্ষক ও শিক্ষিকার কাছ থেকে জেনে নাও এবং খাতায় লেখো। এখানে ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবী বাদে অন্যান্য কিছু স্বাধীনতা সংগ্রামী মহিলাদের কথা বলা হয়েছে। তাদের অবদান সম্বন্ধে তোমাদের ছোট করে বলতে হবে। তোমরা এখানে বলতে পারো প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, মাতঙ্গিনী হাজরার কথা। প্রীতিলতা ওয়াদ্দেদারের সম্বন্ধে আমরা বলতে পারি যে ভারতবর্ষে তিনি প্রথম মহিলা শহীদ ছিলেন,
প্রথম বিপ্লবী মহিলা শহীদ ছিলেন এবং তার জন্ম হয়েছিল বাংলাদেশের চট্টগ্রামে। তিনি প্রথম থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং সেই সময় মহিলাদের মধ্যে যথেষ্ট স্কলারশিপে পড়াশোনা করেছেন, যথেষ্ট ভালো ছিলেন পড়াশোনায়। এবং তারপরে তিনি বৈপ্লবিক সংগঠন সেই হিসাবে দীপালি সংগঠন ও কলকাতা ছাত্রী সংঘের তিনি উল্লেখযোগ্য কর্মী ছিলেন। তারপরে তিনি সেই সময় যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় সেই সময় তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং সেই সময় মাস্টারদা সূর্য সেনের তিনি যোগ্য সহযোগীও ছিল। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে বিপ্লবী দল পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং একজন নিহত এবং তারপরে কয়েকজন আহতও হয় সেই সময়। এবং পুলিশকে ধরা না দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার কি করেছিলেন, পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলেছিলেন ফলে এবং আত্মহত্যা করেছিলেন, অর্থাৎ পুলিশকে তিনি ধরা দিতে চাননি। তাহলে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের সম্বন্ধে আলোচনা করলাম। আমরা মাতঙ্গিনী হাজরার সম্বন্ধে বলতে পারি যে মাতঙ্গিনী হাজরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য নাম। তাকে আমরা কিভাবে চিনি? তাকে আমরা গান্ধীপুরী নামে পরিচিত। তিনি মাত্র 18 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন এবং পরবর্তীকালে যখন স্থানীয় কংগ্রেস কর্মীরা যখন জাতীয় পতাকা উত্তোলন করছিলেন সেই সময় তিনি সেই শোভাযাত্রায় যোগ দেন এবং তারপরে আইন অমান্য আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং যখন গ্রামে কলেরা হতো, বসন্ত হতো, সেই সমস্ত রোগাক্রান্ত মানুষের জন্য তিনি নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন। ভারত ছাড়ো আন্দোলনের সময়ও তাকে সেই সময় তিনি পুরোধা সেই হিসেবে নেতৃত্ব দিয়েছেন। ইংরেজ শাসকের গুলিতে যখন ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় সেই সময় এক স্বেচ্ছাসেবক যে বাহিনী ছিল সেই বাহিনী নিয়ে থানা দখল করা হয়েছিল। এই সময় ইংরেজ শাসকরা সেই সময় গুলি চালায় এবং গুলি চালানোর পরে সেই সমস্ত মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, যে যেখানে পারে ছড়িয়ে পড়ে। এই সময় জাতীয় পতাকা হাতে নিয়ে একমাত্র মাতঙ্গিনী হাজরা এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তাহলে আমরা দুজন নারীর সম্বন্ধে আলোচনা করলাম, একজন হলো প্রীতিলতা ওয়াদ্দেদার আর একজন হলেন মাতঙ্গিনী হাজরা। দেখো লেখা আছে 5-এ ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। এখানে কিছু তোমাদের বইয়ের থেকেই কিছু লাইন তুলে দিয়েছে, কিছু উল্টো পাল্টা করে লাইন দেওয়া আছে যেগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখব। আমরা প্রথমে এটা দুটো স্লাইডে আছে, আমরা প্রথমে এই সবকটা পড়ে নেব, তারপরে আমরা প্রথম যে পয়েন্টটা হবে যে প্রথম যে কোনটা ঘটনার ক্রমে প্রথম কোন নাম্বারটা আসবে সেভাবে আমরা সাজিয়ে নেব। তাহলে আমরা দেখো লেখা আছে 5.1-এ চন্দননগরে যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দান ও সেখান থেকে পলায়ন করলেন ননিবালা দেবী। তাহলে এটা নিশ্চয়ই ননিবালা দেবী সেখান থেকে পলায়ন করলেন, এটা আমরা তোমাদের যে গদ্যটা রয়েছে তার প্রথম লাইন এটা নয়। ননিবালা দেবীর মা বাবার পরিচয় আছে, তিনি কোথায় থাকতেন সেটা প্রথমে পেয়েছি আমরা। তারপরে লেখা আছে দেখো পেশোয়ার থেকে 5.2-তে লেখা আছে পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলো ননিবালা দেবীকে এবং আলো বাতাসহীন বদ্ধ ঘরে তালা বন্ধ করে শাস্তি দেয়া হতো, এটাও প্রথম নয়। বাগবাজারে মা শারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননিবালা দেবী, এটা প্রেসিডেন্সি জেলের কথা বলা হচ্ছে, এটাও হবে না। আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননিবালা দেবীকে জেরা করতেন, এটাও হবে না, এটাও পরবর্তীকালে সেই গোল্ডির কথা বলা হচ্ছে। পরের দেখো লেখা আছে অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিলেন ননিবালা দেবী। এরপরে 5.6-এ লেখা আছে পুলিশ সুপার গোল্ডির দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননিবালা দেবী এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। 5.7-এ ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী, এটা সম্ভবত প্রথম হতে পারে বলে আপাতত মনে হচ্ছে, দেখি আর কোনো তার আগের কোনো কথা আমরা গদ্যে পাই কিনা।
রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর। দেখো এখানে প্রত্যেকটাই ননিবালা দেবীর প্রসঙ্গই উঠে এসেছে, তাহলে এটার ঘটনার ক্রম অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা পড়লাম, তাহলে প্রথম কি হতে পারে যে ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের 1। এই যে 5.7 হয়ে যাচ্ছে ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম। এরপরেই দেখো আমরা যে লাইনগুলো পড়লাম তাতে এরপরে এটা আসবে অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিলেন ননিবালা দেবী। এরপরেই এই লাইনটা পাচ্ছি আমরা যে সেই সময় বিপ্লবীদের প্রথম আশ্রয় দিয়েছিলেন কোথায়? রিসরাতে। পরবর্তীকালে তো চন্দননগরে গিয়েছিল, কিন্তু সেই সময় অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিয়েছিলেন ননিবালা দেবী। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে, মানে এই লাইনটা হয়ে যাবে 2-এ। এরপরে কোনটা হবে? পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায়, না এটা হবে না। রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর, এইটা হয়ে যাবে আমাদের 3 নম্বর। এটা হয়ে যাবে 3 নম্বর, কারণ এর আগে কোনো লাইন কি পাচ্ছি আমরা? এখানে আইবি পুলিশ আছে, এখানে বাগবাজারের কথা আছে, এখানে যদুগোপাল মুখার্জি, অতুল ঘোষ, না এটাও হবে না। গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলো ননিবালা দেবীকে, না এটাও হবে না। তাহলে আমাদের তারপরেরটাই হয়ে যাচ্ছে 3 নম্বরটা। কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বরটা হয়ে যাচ্ছে রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর, এটা হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর। 3 নম্বর 5.8। এরপর কোনটা হবে বলতো? এরপরে আমরা একদম 5.1টা হবে চন্দননগরে যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দিয়েছিলেন এবং সেখান থেকে পলায়ন করলেন ননিবালা দেবী, এটা হয়ে যাচ্ছে 4 নম্বর লাইন। এটা হয়ে যাচ্ছে 4 নম্বর লাইন। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে এরপরে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেটা আমরা কোথায় পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি যে পেশোয়া থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলে ননিবালা দেবীকে এক আলো বাতাসহীন বদ্ধ ঘরে তালা বন্ধ করে আটকে রাখা হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে 5, এটা 5 নম্বর। তারপরে এখানে দেখো লেখা আছে, এরপরে আমরা কাশীর জেলের প্রসঙ্গ কোথাও পাচ্ছি না, কাশীর জেলের প্রসঙ্গ কোথাও পাচ্ছি না। আমরা পেয়ে যাচ্ছি এখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননিবালা দেবীকে জেরা করতেন, এটা পাচ্ছি, এই প্রসঙ্গ পাচ্ছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 6, প্রেসিডেন্সি জেলের কথা এখানে আসছে। এবং তারপরে এটা হয়ে গেল 5.4। 5.4 এর পরে এটা হয়ে যাবে, দেখো বাগবাজারে মা শারদার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ননিবালা দেবী, তাহলে এটা হয়ে যাচ্ছে, এই লাইনটা হয়ে যাচ্ছে 7 নম্বর লাইন। এরপরে যাচ্ছি, তাহলে আমাদের কাছে এটাই অবশিষ্ট রয়েছে। দেখো পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননিবালা দেবী এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে, এটা হচ্ছে সর্বশেষ লাইন। তাহলে আমাদের ওখানে হয়েছিল 6, না এখানে হয়েছিল 7 হয়েছিল, তাহলে এটা হবে 8, এটা 8 নম্বর। এরপরে আসছি কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত মিলিয়ে লেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদার কার সাথে যুক্ত ছিল? আইন অমান্য আন্দোলনের সঙ্গে, না লবণ সত্যাগ্রহের সঙ্গে, না সিপাহী বিদ্রোহের সঙ্গে, না ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সঙ্গে। প্রীতিলতা ওয়াদ্দেদার ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে এটা আমরা এটার সাথে মিলিয়ে দিলাম। মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা কার সাথে যুক্ত ছিল? আমরা এইমাত্র আলোচনা করলাম আইন অমান্য আন্দোলনের সঙ্গে। মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনের সঙ্গে। এরপরে আসছি সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু কার সাথে যুক্ত ছিল? লবণ সত্যাগ্রহ না সিপাহী বিদ্রোহ? লবণ সত্যাগ্রহের সঙ্গে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, খুব পরিচিত নাম, ঝাঁসি রানী লক্ষ্মীবাই কার সাথে যুক্ত ছিল? সিপাহী বিদ্রোহের সঙ্গে। নেক্সট প্রশ্ন চলে যাব
পাঠ্যাংশে নিম্নলিখিত ব্যক্তিদের সম্পর্কে কি জানা যায় লেখো। প্রথমে আসছে অমরেন্দ্র চ্যাটার্জি। অমরেন্দ্র চ্যাটার্জি কে ছিলেন? তো অমরেন্দ্র চ্যাটার্জি সম্বন্ধে বলতে হবে। তাহলে আমরা গদ্যে পেয়েছি যে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন সম্পর্কে ননিবালা দেবীর ভাইপো এবং তার কাছ থেকেই ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন। সেই সময় যখন পলাতক হয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি এবং কয়েকজন সহকর্মী যখন পলাতক ছিলেন, সেই সময় ননিবালা দেবী তার রিষড়ার বাড়িতে তাদের আশ্রয় দেন এবং সেইখানে তাকে 2 মাস লুকিয়েও রেখেছিলেন। এই কথা যখন পুলিশ জানতে পারে, সেই সময় ননিবালা দেবী সেখান থেকে পুলিশ জানতে পারলে সেই বাড়িতে তল্লাশি শুরু করা হয় এবং সেই সময় অমরেন্দ্রবাবু সেই সময় পালিয়ে যায়। এরপরে ওই বছরই সেপ্টেম্বর মাসে তারা সেই সময় চন্দননগরে আশ্রয় নিয়েছিল এবং চন্দননগরেও সেখানে বহু বিপ্লবীরা এসেছিল এবং যাদের মাথার দাম মানে হুলিয়া যাদের সম্বন্ধে সেই হিসাবে হুলিয়া জারি করা হয়েছিল এবং তারা সেই চন্দননগরের বাড়িতে আশ্রয় দান করেছিল এই ননিবালা দেবী। অমরেন্দ্রবাবুরা কি করতো, সারাটা দিন সকালের দিকে তারা ঘর থেকে বেরোতো না, তারা ঘরের মধ্যে বসেই স্বদেশী কার্যকলাপ করতো। একমাত্র পুলিশকে মানে এই রাত্রিবেলা একমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই সময় রাত্রিবেলায় একমাত্র পুলিশের চোখে ধুলো দিয়ে বলতে গেলে তারা বেরোতো। এইগুলো বলতে হবে অমরেন্দ্র চ্যাটার্জি প্রসঙ্গে। এরপরে আসছে দেখো প্রবোধ মিত্র। প্রবোধ মিত্র সম্বন্ধে বলতে হবে যে প্রবোধ মিত্র ছিলেন ননিবালা দেবীর এক বাল্যবন্ধুর দাদা, যাকে যে কাজের উদ্দেশ্যে সেই সময় পেশোয়া যাচ্ছিল এবং সেই সময় চন্দননগরে যেহেতু বিপ্লবীদের আশ্রয়ের জন্য ননিবালা দেবীকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সেই সময় পুলিশের নজরদারি থেকে বাঁচার জন্য সেই প্রবোধ মিত্রকে অনুরোধ করা হয় যে ননিবালা দেবীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। প্রবোধ মিত্র সেই সময় ননিবালা দেবীকে অবশেষে রাজি হয়ে ননিবালা দেবীকে পেশোয়ায় নিয়ে যান এবং নিরাপদ আশ্রয় দেন তাকে। জিতেন ব্যানার্জির কথা আমরা পেয়েছি কোথায়? কাশি জেলে ছিলেন তিনি। কাশি জেলে ননিবালা দেবীকে জেরা করতেন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং তিনি কি ধরনের অত্যাচার করতেন ননিবালা দেবীর সঙ্গে, যে পানিশমেন্ট সেলটি ছিল সেই পানিশমেন্ট সেলটিতে ননিবালা দেবীকে তালাবন্ধ করে রাখতেন, সেই প্রসঙ্গটা বলতে হবে। এরপরে আসছে গোল্ডি। এই গোল্ডিকে পেয়েছি আমরা কলকাতা প্রেসিডেন্সি জেলে আমরা গোল্ডিকে পেয়েছি। যে গোল্ডি কি করতেন, গোল্ডি মানে যখন কাশি জেল থেকে ননিবালা দেবীকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়, সেই সময় এই গোল্ডি তাকে জেরা করতো এবং তিনি ছিল আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট এবং সেই সময় জিজ্ঞাসা করা হয় ননিবালা দেবীকে যে তিনি কি খাবেন, কি করলে তিনি খাবেন আর কি, তিনি তো খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তখন তিনি জানান যে আমি আমার রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর সাথে দেখা করালে আমি খাবো আর কি। সেই সময় গোল্ডি জানায় যে ঠিক আছে দরখাস্ত লিখে দিন, কিন্তু যখন ননিবালা দেবী দরখাস্ত লিখে দেন তখন গোল্ডি সেটিকে ছিঁড়ে ফেলে এবং এই অপমানের জবাবে ননিবালা দেবী গোল্ডির মুখে চড় মারেন। এই প্রসঙ্গটা বলতে হবে, একটা চড় কষিয়ে দেন, তো সেই প্রসঙ্গটা বলতে হবে। পরের প্রশ্নে আসছি, নিবারণ ঘটক হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অগ্রগামী নারী সৈনিকদের মধ্যে যে ছিল যে দুকুড়িবালা দেবী, সেই দুকুড়িবালা দেবীর বোনের ছেলে অর্থাৎ বোনপো। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র এবং পাশাপাশি তিনি ছিলেন বিপ্লবী দলের সদস্য। এই নিবারণ ঘটক দুকুড়িবালা দেবীর বাড়িতে প্রায় বন্ধু বান্ধব নিয়ে আসতেন এবং সেখানে স্বদেশী কার্যকলাপ চলতো এবং স্বদেশী বইপত্রও পড়া হতো, যেগুলো বাইরে পড়া যেত না। এই সমস্ত বই সে মাসির বাড়িতে এসে লুকিয়ে পড়তো। এবং তারপরে বলতে হবে যে দুকুড়িবালা দেবী তাকে তারপরে যেটা হয়েছিল আর কি, যে অস্ত্রগুলো সে লুকিয়ে রেখেছিল, পরবর্তীকালে দুকুড়িবালা দেবীর যখন বাড়ি ঘেরাও হয়, যখন অস্ত্র উদ্ধার হয়, সেই সময় দুকুড়িবালা দেবী তার কিভাবে সেই অস্ত্র এসেছিল সেই সম্বন্ধে কোনো কিছুই জানায়নি। এটাই বলতে হবে নিবারণ ঘটক সম্বন্ধে। এরপরে আসছে হরিদাস দত্ত। এই হরিদাস দত্তকে আমরা পেয়েছি ও প্রবন্ধের মধ্যে। হরিদাস দত্ত কি করেছিলেন,
যখন রডা কোম্পানি থেকে মশার পিস্তলগুলো চুরি করে আনার ঘটনা প্রসঙ্গে আমরা হরিদাস দত্তকে পাই। 1914 খ্রিস্টাব্দের 26শে আগস্ট যখন রডা কোম্পানির জেটি সরকার যখন শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো যখন মালপত্র খালাস করছিল জাহাজঘাট থেকে, সেই সময় 202টি অস্ত্রভর্তি বাক্স খালাস করার পরে 7টা গরুর গাড়িতে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল। এর মধ্যে থেকে একটা গাড়ি, অর্থাৎ একটা রডা কোম্পানির যে অস্ত্র বোঝাই গাড়ি, সেই গাড়ি গাড়োয়ান ছদ্মবেশে কে না হরিদাস দত্ত সেটাকে নিয়ে পালায়, সেই গাড়িটাকে নিয়ে উধাও হয়ে যায়। এই গাড়িতে ছিল 9টা বাক্স ছিল কার্তুজের, 9টা বাক্স ছিল কার্তুজের, আর 50টি মশার পিস্তল ছিল, যেগুলো পরবর্তীকালে বিপ্লবীদের বিভিন্ন ডেরায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আমরা হরিদাস দত্ত প্রসঙ্গে এই কথাগুলো বলবো। পরের প্রশ্ন দেখো, অর্থ লেখো ও বাক্য রচনা করো। প্রথমে আছে হুলিয়া। এখন হুলিয়া, এটা বলতে হবে যে হুলিয়ার অর্থ বলতে হবে এবং হুলিয়া দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তাহলে হুলিয়ার অর্থ আমরা কি বলতে পারি, যে সমস্ত পলাতক আসামি তাদের নামে যখন তাদের গ্রেপ্তার করার জন্য তাদের নামে বিজ্ঞাপন সহ তাদের চেহারার বর্ণনা দিয়ে যে কাগজ ছাপা হয় বা চেহারার বর্ণনা সহ যে বিজ্ঞাপন দেয়া হয়, সেটাকে বলা হয়ে থাকে হুলিয়া। হুলিয়া দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। আমরা বলতে পারি যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিপ্লবীদের নামে হুলিয়া জারি করা হতো। এরপরে আসছে মশার পিস্তলের কথা আমরা পেয়েছি। এই মশার পিস্তল হলো জার্মানির পিস্তল, যা মানে জার্মানি থেকে আগত পিস্তল সেই হিসাবে, যা বন্দুক তৈরির একটি কোম্পানি। আমরা মশার পিস্তল দিয়ে বলতে পারি যে পরাধীন ভারতে যখন বিপ্লবের কাজকর্ম হচ্ছিল সেই সময় মশার পিস্তলের বহুল ব্যবহার ছিল। দরখাস্তর অর্থ হতে পারে হলো আবেদন। তাহলে দরখাস্ত বিষয়ে বলতে পারি যে আমরা যখন ছুটি চাই সেই বিষয়ে আমরা দরখাস্ত লিখি, তাহলে আমরা লিখতে পারি যেভাবে যে তোমার ছুটির বিষয়টি নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। এরপরে আসছে কারাদণ্ড অর্থ বলতে পারি আমরা কারাবাসের শাস্তি হলো কারাদণ্ড। আমরা এইভাবে লিখতে পারি যে বিচারে আসামির 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ড হলো। নিশাচর প্রাণীরা এভাবেও লিখতে পারো যে চিড়িয়াখানায় নিশাচর প্রাণীদের একটা নির্দিষ্ট সময় তাদেরকে দেখার জন্য রাখা হয়, সব সময় তাদের ঘরে ঢোকা যায় না। নিশাচর প্রাণীদের লিখতে পারো। বা এভাবে বলতে পারো যে তুমি কোনো নিশাচর প্রাণী দেখেছো, কোথায় দেখেছো, কোনো একটা জায়গার নাম করে সেখানে কোনো একটা নিশাচর প্রাণী দেখেছো, সেটা বলতে পারো। এরপরে আসছি পরের প্রশ্ন 9। নিচের স্থূলাক্ষর অংশগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে, আমরা খুব বোল্ড করিনি। এখানে স্থূলাক্ষর বলতে বড় করে দেওয়া, সেই সব অংশগুলোর কারক এবং বিভক্তি নির্ণয় করো কথা বলা হয়েছে। এখানে আমরা আন্ডারলাইন করে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে। এবারে কারক এবং বিভক্তি নির্ণয়ের কারক আমি একটু ছোট করে বলে নেব যে কারক হলো ক্রিয়ার সঙ্গে যখন সর্বনাম এবং বিশেষ্য পদের যখন সম্পর্ক হয় তখন, মানে অ্যাকচুয়ালি ক্রিয়ার সঙ্গে যখন বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক হয় তখন সেগুলো এক একটা কারক হয়। আমরা কর্তৃকারক পড়েছি, কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ, এটাকে পদ বলা হয়ে থাকে, সম্বন্ধ পদ, এগুলো প্রত্যেকটা কারকের মধ্যে আছে করণ কারক। তাহলে এখানে আমরা কারক নির্ণয় করব। আমরা জানি কর্তৃকারকের ক্ষেত্রে যে কাজটা সম্পন্ন করে সে হলো কর্তৃকারক। এখানে কোন কারকটা রয়েছে, প্রথমে ক্রিয়াকে প্রশ্ন করে আমাদের কারকটা নির্ণয় করতে হয়।
প্রথমে দেখো 9.1-এ লেখা আছে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। তাহলে এখানে কাজটা কে করছে? ননিবালা দেবী দীক্ষা পেলেন, সেগুলো গিয়ে কর্তৃকারক। এবারে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে আমাদের, আমরা যখন সম্বন্ধ পদের সঙ্গে আসলে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। এই যে দীক্ষা পাওয়ার সঙ্গে দেখো বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কোনো সম্পর্ক রয়েছে? তা নেই। দেখো লেখা আছে কে দীক্ষা পেল না ননিবালা দেবী দীক্ষা পেল, এরা হলো কর্তৃকারক, পেলেন হলো ননিবালা দেবী, কর্তৃকারক। কিন্তু দেখো বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির দীক্ষা পাওয়া নিয়ে কোনো সম্পর্ক রয়েছে? মানে তারকে প্রশ্ন করে, মানে এই উত্তরটাকে, ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কি এই উত্তরটা পাচ্ছি? ক্রিয়াকে প্রশ্ন করে এই উত্তরটা আমরা পাচ্ছি না। যখন ক্রিয়ার সঙ্গে কোনো বিশেষ্য বা সর্বনাম পদের কোনো সম্পর্ক থাকে না, তখন মানে পরোক্ষ সম্পর্ক থাকে কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তখন সেটা বলা হয় সম্বন্ধ পদ। এখানে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ, যার সাথে ক্রিয়ার সেই হিসাবে সরাসরি কোনো সম্পর্ক নেই, পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাহলে এটা সম্বন্ধ পদের র বিভক্তি হয়ে যাচ্ছে, সম্বন্ধ পদের র বিভক্তি। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। ননিবালা দেবী হচ্ছে সেই হিসাবে দেখো কে দীক্ষা পেলেন না ননিবালা দেবী দীক্ষা পেলেন। আর বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে দেখো এইটা থেকে কোনো রকম ক্রিয়ার সঙ্গে কোনো রকম সংযোগ স্থাপন করা যাচ্ছে না, তাই এটা সম্বন্ধ পদের র বিভক্তি হচ্ছে। এরপরে আসছি পরের প্রশ্ন 9.2 1915 সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। 1915 সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তাহলে আমাদের ক্রিয়াটাকে প্রথমে চিহ্নিত করতে হবে যে ক্রিয়ার কোন জায়গাটা, এবং ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কারক পাবো। বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তাহলে দেখো কোথায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল? দেখো চন্দননগরে, আমরা এই উত্তরটা পেতে চাইছি। আমরা এই উত্তরটা যদি পেতে চাই তাহলে ক্রিয়াকে প্রশ্ন করব। ক্রিয়াকে প্রশ্ন করে আমরা পাচ্ছি কি কোথায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। কোথায় কি? চন্দননগরে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তাহলে আমরা পেয়ে গেলাম চন্দননগর। এবারে কোথায়? দেখো চন্দননগরের সঙ্গে বাড়ি ভাড়ার একটা মানে একই স্থানে রয়েছে। তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে কি অধিকরণ কারক। একই স্থানে রয়েছে, চন্দননগরেই বাড়ি ভাড়া হয়েছিল, সুতরাং চন্দননগরের সাথে বাড়ি ভাড়া এক স্থানে রয়েছে, এটা হলো অধিকরণ কারক। অধিকরণ কারকে এ বিভক্তি। এবং কোথায় দিয়ে প্রশ্ন করছি, তাহলে এটা লিখবো আমরা অধিকরণ কারক। অধিকরণ কারকে এ বিভক্তি। আমরা যখনই কারক নির্ণয় করব তখনই আমরা ক্রিয়ার সঙ্গে যার তলায় আন্ডারলাইন করা আছে বা যে অক্ষরটার তলায় বা যে শব্দটার তলায় স্থূলাক্ষর করে দেওয়া আছে তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কটা আছে কিনা সেটা প্রথমে দেখে নেব। তার সাথে যদি আমরা কোনো ক্রিয়ার সম্পর্ক যদি না পাই তাহলে সেটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ। আর তার সঙ্গে যদি ডিরেক্ট ক্রিয়ার সম্পর্ক পাচ্ছি তখন সেটা কোনো না কোনো কারকের মধ্যে পড়বে। এবারে আমাদের কারকটাকে ঠিক করতে হবে যে কোন কারকের মধ্যে পড়বে। আমরা জানি অধিকরণ কারকে কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়। এছাড়া অধিকরণ কারক একই স্থানে থাকতে হবে, সেই স্থান থেকে বিচ্যুত হলে হবে না। তাহলে আমরা চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, তাহলে এটা কোথায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল? চন্দননগরে, এবং বাড়ি ভাড়ার সাথে সেটা এক স্থানে রয়েছে, বিচ্যুত হয়নি, তাই সেটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। আর চন্দননগর এ, তাহলে এটা হয়ে যাচ্ছে এ বিভক্তি। এর পরের প্রশ্নে আসছি 9.3 স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা। স্নায়ুর শক্তিকে নষ্ট করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। তাহলে এখানে আমরা ক্রিয়া পাচ্ছি কোনটা? এখানে প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা। তাহলে কোন শক্তিকে নষ্ট করে দেওয়ার? তাহলে স্নায়ুর শক্তিকে। দেখো এখানে যদি ক্রিয়াকে আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাচ্ছি কোন শক্তিকে না স্নায়ুর শক্তিকে। এখানে কর্তৃটা উজ্জ, কর্তৃ নেই। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা কেউ হয়তো করেছিল, কর্তৃটা নেই, কিন্তু কি
দেখো স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা, কোন শক্তিকে? সেটা হচ্ছে, বা যেটাকে আমরা কর্মকারক বলে থাকি, কি কি শক্তিকে চূর্ণ করে দেওয়া, নষ্ট করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা, সেটাকে আমরা পাচ্ছি কর্মকারক। তাহলে এটাও হয়ে যাচ্ছে কর্মকারক। কর্মকারকে এবারে আছে শক্তি কে, তাহলে কে বিভক্তি হবে, কর্মকারকের কে বিভক্তি। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। 9.4 এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল। আমি আবার পড়ছি, এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল। তাহলে কোথা থেকে চুরি করে আনা? চুরি করে আনা এটা হলো ক্রিয়া, তাহলে কোথা থেকে চুরি করে আনা? না রডা কোম্পানি থেকে। কিন্তু দেখো রডা কোম্পানির সঙ্গে এখন যে স্থানে যেগুলো আছে, এগুলো যেগুলো রয়েছে, মানে এখানে বন্দুকগুলোর কথা বলা হচ্ছে, পিস্তলগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো আর তো রডা কোম্পানিতে নেই, রডা কোম্পানি থেকে বেরিয়ে চলে এসেছে। আর থেকে আছে, থেকেটা কি? থেকেটা হলো একটা অনুসর্গ আমরা জানি, আর এবং থেকে যদি থাকে, এবং দেখো এটার সঙ্গে ক্রিয়ার একটা সম্পর্কও আছে, তাহলে এটা কি হয়ে যাবে? রডা কোম্পানি থেকে। এটা অধিকরণ হবে না কিন্তু, কারণ ওটার জায়গা থেকে রডা কোম্পানি এমনিতেই থেকে অনুসর্গটা আছে। আর এছাড়াও রডা কোম্পানিতে তো আর পিস্তলগুলো নেই, এখন সেখান থেকে বেরিয়ে চলে গেছে। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে অপাদান কারক। অপাদান কারকে থেকে অনুসর্গ, অপাদান কারকে থেকে অনুসর্গ। তাহলে বোঝা গেল, এর পরেরটায় চলে যাব আমরা। 9.5 ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। এটা কি হবে বলো তো? দেখো রডা কোম্পানির সাথে পৌঁছে দেনের কোনো সম্পর্ক পাচ্ছ? এটা তো পৌঁছে দেন হলো গিয়ে ক্রিয়া। ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন, তাহলে পৌঁছে দেনের সঙ্গে রডা কোম্পানির কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কি হবে? অবশ্যই একটা পরোক্ষ সম্পর্ক রয়েছে, কিন্তু এই যে অন্যান্য বিশেষ্য সর্বনামের সঙ্গে, এই সর্বনাম তো নেই, এই যে তিনি রডা কোম্পানির, তাহলে অন্যান্য পদের সঙ্গে এর একটা পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই সম্বন্ধ পদ হয়ে যাবে, সম্বন্ধ পদের। আর দেখো সম্বন্ধ পদের সবসময় র বিভক্তি থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদের র বিভক্তি। সম্বন্ধ পদের র বিভক্তি। দেখো রডা কোম্পানির সঙ্গে গুদামের একটা সম্পর্ক থাকছে, কিন্তু ক্রিয়ার সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকছে না, তাই এটা পরোক্ষ সম্পর্ক রয়েছে, তাই এটা সম্বন্ধ পদ, এবং সম্বন্ধ পদে সবসময় র বিভক্তি থাকে। পরের প্রশ্ন, তল্লাশিতে 9.6 তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। এখানে দুটো জায়গায় আন্ডারলাইন করা আছে। তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল, তাহলে এখানে পাওয়া যায় হলো গিয়ে ক্রিয়া, তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কিসের সাহায্যে পাওয়া যায়? বা আমরা যখন বলি আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে কিসের সাহায্যে ভাত খাই? না হাত দিয়ে ভাত খাই। অর্থাৎ এখানেও কিসের সাহায্যে পাওয়া যায়? না তল্লাশিতে পাওয়া যায়। কিসের দ্বারা পাওয়া যায়? বা তল্লাশিতে পাওয়া যায়। তাহলে যখন আমরা কোনো কিছুকে সাহায্যে দিয়ে বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব, তখন সেটা হয়ে যাবে কি? করণ কারক। এখন করণ কারক হয়ে যাচ্ছে তল্লাশিতে। তল্লাশিতে করণ কারকে কি হয়ে যাবে? তে বিভক্তি।
এরপরে দেখো তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। এখানে পিস্তল কি হয়ে যাবে, কি পাওয়া যায়, দেখো পিস্তল পাওয়া যায়। তাহলে এখানে কি দিয়ে যখন আমরা প্রশ্ন করছি কি পাওয়া যায়, এর সাথে ডিরেক্ট সম্পর্ক আছে, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এটা হয়ে যাবে কর্মকারক। কি পাওয়া যায় না কর্মকারক। দেখো পিস্তল, এই পিস্তল কথাটা দেওয়া আছে, তাহলে পিস্তলে আর কিছু আসছে না, এটা কিছু নেই, বিভক্তি কিছু নেই, বিভক্তি কিছু নেই মানেই সেখানে কি আছে, শূন্য বিভক্তি আছে। মানে বিভক্তি কিছু নেই বলতে এখানে অবশ্যই পিস্তল, এখানে অটাকেই আমরা শূন্য বিভক্তি হিসাবে বলি। মানে কিছু নেই বলতে আছে অবশ্যই, সেটাই হলো শূন্য বিভক্তি, যেটাকে অটাকে আমরা শূন্য বিভক্তি হিসেবে বলা হচ্ছে। যখন তোমাদের বর্ণ বিশ্লেষণ করা শিখিয়েছিলাম তখন আমরা কি পাচ্ছি, লয়ের পরে কি থাকছে, একটা থাকছে। পরের প্রশ্ন, শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারলো না। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারলো না। তাহলে দেখো মাসিমার মুখ থেকে না, দেখো বের করতে পারলো না, মাসিমার মুখ থেকে মানে কার মুখ থেকে বের করতে পারলো না, এখন থেকেও আছে অবশ্যই। দেখো বের থেকে আছে, তাহলে থেকেটা কি হয়ে যাচ্ছে, অনুসর্গ, অনুসর্গ হয়ে যাচ্ছে থেকে। এবং মাসিমার মুখ থেকে, কোথা থেকে বের করতে পারলো না, না মাসিমার মুখ থেকে, তাহলে এটা অবশ্যই কি হয়ে যাচ্ছে, অপাদান কারক। অপাদান কারকে থেকে অনুসর্গ। মাসিমার মুখ থেকে বের করতে পারলো না, কোথা থেকে বের করতে পারলো না, না মাসিমার মুখ থেকে, তাহলে অপাদান কারকে থেকে অনুসর্গ। পরের প্রশ্ন লেখা আছে 10-এ এক কথায় লেখো। এক কথায় লেখো, প্রথমটা দেখে নেব। পলায়ন করেছেন যিনি, পলায়ন করেছেন যিনি কি হবে, পলাতক। আমি এখানে এটাকে 1 নম্বর দিয়ে অন্য সাইডে লিখছি, এটা হলো 1, এখানে 1-এ লিখছি পলাতক। 2 নম্বরে দেখো একসঙ্গে কাজ করেন যিনি। 2 একসঙ্গে কাজ করেন যিনি কি হবে, সহকর্মী। সহকর্মী। এক কথায় লেখো মানে একটা শব্দে তোমাদের উত্তরটা দিতে হবে, যেটা আছে সেই একই অর্থ থাকবে কিন্তু একটা শব্দে তোমাকে উত্তরটা দিতে হবে। তারপরে লেখা আছে বাজ পাখির মতো, বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, তাহলে এটা 3 নম্বর দিলাম। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি কি হয়ে যাবে, আমরা পড়েছি সেন দৃষ্টি, পুলিশের সেন দৃষ্টিকে উপেক্ষা করে, তাহলে এখানে সেন দৃষ্টি হয়ে যাবে। এরপরে আমরা লিখবো এটা 4 নম্বর, বাল্যকালের বন্ধু। বাল্যকালের বন্ধু হয়ে যাবে বাল্য বন্ধু, এটা হয়ে যাচ্ছে 4 নম্বর। চার নম্বর এখানে লিখছি আমরা বাল্য বন্ধু। এরপরে আসছে আবেদন জানিয়ে লিখিত পত্র। আবেদন জানিয়ে লিখিত পত্র কি হয়ে যাবে, খুবই সহজ, আবেদন জানিয়ে লিখিত পত্র হলো দরখাস্ত, এটাকে আমরা 5 নম্বরে দিলাম, 5 নম্বর। দরখাস্ত, এগুলো দেখো প্রত্যেকটাই এই গদ্যটার মধ্যেই রয়েছে। এরপরে আছে মহান কর্মে ব্রতী নারী। মহান কর্মে ব্রতী নারী কি হয়ে যাবে, মহীয়সী, এটা হচ্ছে 6 নম্বর। তলায় এটা হয়ে যাচ্ছে।
6 নম্বর মহিয়সী। এরপরে আসছে এগিয়ে থাকেন যিনি বা অগ্রে গমন করেন যিনি, 7 নম্বর। 7 নম্বরও খুব সহজ। 7 নম্বর কি হয়ে যাচ্ছে? অগ্রগামী। অগ্রগামী। তাহলে 1 নম্বর পলায়ন করেছেন যিনি, পলাতক। একসঙ্গে কাজ করেন যিনি, সহকর্মী। 3 নম্বরে আছে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, আমরা পেয়েছি সেন দৃষ্টি। বাল্যকালের বন্ধু, 4 নম্বর বাল্যবন্ধু। আবেদন জানিয়ে লিখিত পত্র, 5 আমরা পেয়েছি আবেদন জানিয়ে লিখিত পত্র হলো দরখাস্ত। মহান কর্মে ব্রতী নারী, 6 নম্বর। 6 নম্বরে হলো মহিয়সী, 6 হলো মহিয়সী, মহান কর্মে ব্রতী নারী। 7 নম্বরে আছে এগিয়ে থাকেন যিনি বা অগ্রে গমন করেন যিনি, 7 নম্বর, তা হলো অগ্রগামী। আমরা প্রত্যেকটাই এক কথায় প্রকাশ শেষ করলাম। আশা করি স্বাধীনতা সংগ্রামে নারী এই গদ্যটা তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর অন্যান্য গদ্য এবং কবিতা ভালোভাবে তৈরি করে ফেলতে হবে, আর তার জন্য থাকতে হবে টিউটোপিয়ার সাথে। তাহলে টিউটোপিয়ার সাথে থাকো এবং খুব ভালো থাকো।